তাহলে আমাদের মোটামুটি পুরনো পড়াটা খুব ভালো হয়েছে। এবার আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে ভাবত ভাবম, ভাবের ভাব। তো সকলে আগে মোটামুটি একটা চার্ট ড্র করে নিন। আচ্ছা, শেয়ার হয়েছে কি? না ম্যাম। শেয়ার হয়নি। এবার কি কিছু শেয়ার হয়েছে? হ্যাঁ কি হ্যাঁ, শেয়ার হলো? না একটু জুম যেটা আছে ওইটা। ম্যাম এমনি স্ক্রিনটা দেখা যাচ্ছে হ্যাঁ জুমে। জুম স্ক্রিন। এবার শেয়ার হয়েছে? হচ্ছে হ্যাঁ ম্যাম। হচ্ছে। হুম। হ্যাঁ ম্যাম, আজকে আমরা কি পড়বো? ভাবত ভাবম, ভাবত ভাবম, ভাবের ভাব। আর শিখবো হচ্ছে আমরা আত্মীয় পরিজন, যেটা আপনাদের অনেক প্রশ্ন থাকে না, কাকা কোথা থেকে বিচার হবে, দাদা কোথা থেকে বিচার হবে, সেই পুরো চার্টটা আজকে আমরা শিখবো। ম্যাম আপনি যে লাস্ট ক্লাসটা নিয়েছিলেন সেটা ওই গ্রহদের সম্পর্ক ওইটাই নিয়েছিলেন তো লাস্ট? আচ্ছা, ওইটা তো তোমরা বলতে পারবে গো, আমার তো সেইভাবে মনে নেই। কি নিয়ে? কেতর সহাবস্থান ওইগুলো। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওই ক্ষেত্র যে বিশেষ। যেটা ওই দৃষ্টি বিনিময় বা ওইগুলো তো। একদম একদম একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, মোটামুটি একটা চার্ট আমরা ড্র করলাম। তো আজকে আমরা শিখব ভাবের ভাব। যখন আমাদের প্রেডিকশন শুরু হবে তখন এই জিনিসটা খুব কাজে লাগবে, বারবার আসবে। সেটা হচ্ছে, আমরা এখনো পর্যন্ত কতগুলো ভাবের নাম শুনেছি? 12টি। 12টি ভাব। এবার সেই ভাবগুলো প্রত্যেকেই হচ্ছে লগ্ন সাপেক্ষে। আমি সুবিধার্থে কালপুরুষের চার্টটাই ড্র করছি। কোথায় চলে যাচ্ছে ভাষা? তো এখানেও তোমরা একটা কালপুরুষেরই চার্ট করে নাও। সেই মাউসটা ঠিকঠাক করে কাজ করছে না। আচ্ছা, এই যে এটা যদি আমরা লগ্ন ধরি, তাহলে এই লগ্ন সাপেক্ষে, মানে এটা মেষ লগ্নের যদি চার্ট হয়, তাহলে আমরা জানি যে এর এটা হচ্ছে 1 নম্বর ঘর। .
এবার এই চারটার যদি আমরা 4 নম্বর ঘর ভাবি, সেটা কোনটা না কর্কট। এটা হচ্ছে 4 নম্বর ঘর। এটা আমাদের ক্লিয়ার, 4 কোনটা, 8 কোনটা, 10 কোনটা আমরা সবাই জানি। এখন প্রত্যেকটা ভাবকে মানে এই লগ্ন কিন্তু পরিবর্তিত হবে না, লগ্ন সেম থাকবে। এই লগ্নেরই যেমন করে 12টা আলাদা আলাদা রাশি আমরা পেয়েছি, প্রত্যেকটা রাশি একটা একটা ভাবকে নির্দেশ করছে। সেই রকম ভাবে লগ্নটাকে সেম রেখে যে ভাবগুলো পাচ্ছি আমরা, সেই ভাবের সাপেক্ষে মানে এই যে লগ্ন সাপেক্ষে এই ঘরটা হচ্ছে আমাদের কর্কটের ঘরটা হচ্ছে কালপুরুষের 4 নম্বর ঘর, বা এটা আমরা 4th হাউস ধরছি। তো ভাবোদ্ভাবের ক্ষেত্রে কি হয় যে এই লগ্ন সাপেক্ষেই আবার এই ঘরটাকে আমরা যদি 1 নম্বর ধরি, অর্থাৎ 4 নম্বর ঘরটাকে যদি আমরা 1 নম্বর ধরি, তাহলে 5 নম্বর ঘরটা এই 4 নম্বরের কত নম্বর ঘর হচ্ছে? 4 নম্বরের 2 নম্বর ঘর হচ্ছে। দ্বিতীয়। নম্বর ঘর। 2 নম্বর ঘর। তাহলে অ্যাকচুয়ালি এই ঘরটার লগ্ন সাপেক্ষে এই যে সিংহের ঘরটা, সে ছিল 5 নম্বর ভাব। কিন্তু যদি আমরা 4 নম্বরের ঘর সাপেক্ষে ভাবি, তাহলে 4 নম্বরের এই যে 5 নম্বর ভাবটা, এটা হচ্ছে 4-এর 2। তাহলে এটা এই যে ভাবের একটা ভাব আমরা পেলাম, এই ভাবটাকে বলা হয়, এই যে জিনিসটা বুঝালাম যে 4 নম্বর ভাবের দ্বিতীয় ভাব হচ্ছে 5 নম্বর ভাব, এইটাকেই বলা হয় ভাবের ভাব। প্রত্যেকটা ভাবেরই যখন সে ফল দেবে, তখন তার হিসেবে মানে সেই ভাবটাকে যদি আমরা লগ্ন ধরি, সেই ভাবটা হিসাবে আমরা পরবর্তীগুলো ফলগুলো পাবো আমরা। যেমন আমরা একটা জিনিস আজ শিখবো, একটা সূত্র, যেটা হচ্ছে প্রত্যেকটি ভাবেরই সেই ভাব সাপেক্ষে 5 নম্বর ভাব হচ্ছে তার ভবিষ্যৎ। অর্থাৎ 4 নম্বর ভাব কেমন ফল দেবে সেটা কিন্তু আমরা 4-এর 5-এ গিয়ে পাবো। অর্থাৎ যদি এই 4-এর 5 বলতে গিয়ে এই ঘরটাকে যদি আমরা ধরি 1, তাহলে 4-এর 5 কত নম্বর ভাব হবে? 1, 2, 3, 4, 5। অর্থাৎ বৃশ্চিক। এই ভাবটা অর্থাৎ কি না 8 নম্বর ভাব, মানে কালপুরুষের 8 নম্বর ভাব, কিন্তু 4 নম্বর ভাবের 5 নম্বর ভাব। এইখান থেকে আমরা ফল পাবো যে 4 নম্বর ঘরের যে অ্যাকচুয়ালি ফল ভবিষ্যৎ বা তার যে মানে তার ভবিষ্যৎ, 4 নম্বর ঘরের ভবিষ্যৎ সেটা কি হবে বা ফলটা কি হবে, সেটা আমরা 4-এর 5 থেকে পাবো। তো সেই রকম ভাবে প্রত্যেকটা ঘরের মানে এবার যদি আমি 5 নম্বর ঘরটাকে 1 ধরি, তাহলে 5-এর 5 যদি হয়, 5 নম্বর ঘরের 5 নম্বর ঘর, সেটা কোনটা হবে? 5-এর 5 মিন নম্বর রাশিটা ম্যাম মিন হবে। 1, 2, 3, 4, 5, এটা হবে 5-এর 5। হচ্ছে এই যে 5-এর 5 অ্যাকচুয়ালি হলো কালপুরুষের বা এই 4টির সাপেক্ষে 12 নম্বর ভাব ছিল, কিন্তু 12 নম্বর ভাবটা 5 নম্বর ভাবের আবার 5 নম্বর ভাব। তেমনি ঠিক এই যদি মানে 4 নম্বর ভাব থেকে আমরা কি বিচার করি? মূলত মা, আমাদের মন। এই 4 গৃহ। নম্বর ভাবের ঠিক যদি আমরা 7 নম্বর ভাব ভাবি, তাহলে এই ঘরটা হচ্ছে 4-এর 7। কিন্তু ওটা আমাদের রাশিচক্র হিসাবে কি ছিল? 10 নম্বর ভাব, কিন্তু সেটা চলে গেল 4 নম্বর ভাবের 7 নম্বর ভাব। এই 7 নম্বর ভাবে যদি আমরা মনে করি যে 7-এর 10 দেখব, সরি এই 10, এই নম্বরটা দেখলাম আমরা 10 নম্বর ভাব, 4-এর উল্টো দিকে গেছে, সে হচ্ছে 4-এর 7 হলো 10 নম্বর ভাব। কিন্তু এই চারটার যদি আমরা মূল চার্টটাই চলে আসি, অর্থাৎ কালপুরুষের চার্ট, তাহলে কালপুরুষের চার্টের মকর রাশিটা হচ্ছে 10 নম্বর ভাব, তাই তো? আচ্ছা, এই 10 নম্বর ভাবটাকে যদি আমরা 1 নম্বর ধরি, এইটাকে যদি আমরা 1 করে দিই, কি যে হচ্ছে আজকে মাউসটা, যাচ্ছেই না। এই 10 নম্বরটাকে যদি আমরা 1 করে দিই, তাহলে 10-এর 10 কত নম্বর ঘর যাচ্ছে? তুলা রাশি মানে 7-এ চলে যাচ্ছে। 10-এর 10 হচ্ছে 7 নম্বর ঘর। এবার আমরা মূলত কি জানি? 10 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি?
চাকরি, তারপরে Success. বাবার ইনকাম। হ্যাঁ, তাহলে 10 নম্বর ভাব থেকে আমরা মূলত বিচার করে থাকি হচ্ছে কর্মজীবন বা যশ, নাম, প্রতিপত্তি এই সকল। এবার 10 নম্বর মানে 10-এর 10 মানে 10 যেটা ইন্ডিকেট করছে তারও 10, অর্থাৎ 7 নম্বর ঘর থেকে আমরা প্রাথমিকভাবে কি জেনেছিলাম? 7 নম্বর ঘর থেকে কি কি দেখা হয়? ম্যারেজ, পার্টনার, মানে 4 নম্বর মানে কর্কটের ঘর। জীবন সাথী, না, আমি পার্টনার, 7 নম্বর জীবন ঘর সাথী, থেকে জানতে চাইছি। 7 নম্বর ঘর থেকে আমরা মূলত কি দেখি? পার্টনারশিপ দেখি। ম্যারেজ, হ্যাঁ, তারপরে কামনা একটা বাসনা। স্বামী স্ত্রী যেটা স্পাউস দেখি, ব্যবসাটাও তো দেখি, তাই না? সেটাও দেখি। এবার তারপরেও যেটা আমরা দেখি দেখি মানে সরাসরি ভাবে আমরা 7 নম্বর ঘর থেকে ওগুলো দেখি, খুব ভালো কথা। কিন্তু 10 নম্বর যখন চলে যাচ্ছে তখন কর্কট। 7 নম্বর ঘর থেকে আমরা দেখব হচ্ছে ওই যে পদমর্যাদা, এখান থেকে আমরা দেখেছিলাম কর্ম, সে কর্ম করছে, কর্মের কর্ম। 10 নম্বর ঘর আমরা কর্মের কর্ম দেখছি, অর্থাৎ তার যে পদমর্যাদা, তার যে স্টেটাস, সেটা কিন্তু 7 নম্বর ঘর থেকেও দেখা হয়। এই যে দেখাটা, এটা কিন্তু একটু গভীরের দেখা। মানে 7 নম্বর ঘর থেকে আমরা যেরকম ভাবে স্পাউস দেখছি, পার্টনার দেখছি, বিজনেস দেখছি, তেমনি একটি চার্টের কিন্তু আমরা পদমর্যাদা বা নাম যশ সেটা কিন্তু 10-এর 10 থেকেও দেখব। এই যে 10-এর 10 যখনই 7 নম্বর হয়ে যাচ্ছে, তখন কিন্তু 7 নম্বর ঘর থেকে যেমন আমরা ব্যবসা দেখব, তেমনি আমরা 7 নম্বর ঘর থেকে কিন্তু আবার পদমর্যাদা, নাম, যশ এগুলোও দেখব। তো এই পর্যন্ত কি বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এই যেটা আমরা এতক্ষণ শিখলাম এটা হচ্ছে ভাবদ ভাবম। তো এই পুরোটা চার্টের মানে আমি যেমন দুটো 3টে দিয়ে বোঝালাম, তেমনি প্রত্যেকটা ভাব থেকেই এইটাকে লগ্ন ধরলে যেমন 1, 2, 3 করে ঘুরছে, এটা গিয়ে আমরা 12 নম্বর রাশি পাচ্ছি। আবার প্রত্যেকটা আহ ভাবকেই এক ধরলে তার কিন্তু পরবর্তী ভাবটা হচ্ছে সেখান থেকে, মানে প্রথম নাম্বারটা যদি 1 হয় তাহলে পরের ভাবটা হচ্ছে সেখান থেকে শুরু। তো সেই রকম ভাবে একটু বোঝার চেষ্টা করে নেই। তোমরাই বলো দেখি, যদি আমরা 12 নম্বর ঘরটাকে মানে মিনের ঘরটাকে ধরো, এই অ্যাসেন্ডেন্টের 12 নম্বর ঘর হচ্ছে মিন, কিন্তু যদি আমি বলি যে এই মিন ঘরটাকে 1 ধরবো, তাহলে এই মিনের 12 কত নম্বর ঘর যাবে? মানে আমার এই কুম্ভ রাশি। 12 কত নম্বর কুম্ভ ঘর? রাশি। কুম্ভ রাশি। রাশিতে চলে গেল। একদম রাশি। কুম্ভ রাশি। আচ্ছা, এবার একটুখানি আমরা ভাবত ভাবনটা মোটামুটি আশা করি সকলে বুঝতে পেরেছে। আর কি কারোর বুঝতে অসুবিধা হলো এই ভাবত ভাবনটা? ম্যাম একটা জিনিস না যেটা ম্যাম। আপনি ফার্স্টে বললেন যে আমরা মেষ লগ্ন সাপেক্ষে ফার্স্টে শুরু করেছিলাম, হুম, তো সেখানে 4 নম্বর থেকে আমাদের মানে 4 নম্বরটাকে আমরা 1 নম্বর ভাব ধরে এগোলাম, হুম। সেরকম ভাবে বৃষ, মিথুন সবগুলোর ক্ষেত্রেই কি সেরকম হবে? হ্যাঁ, একেবারে। কিন্তু সেটা কিরকম ভাবে মাথায় রাখতে হবে, এই যে অ্যাসেন্ডেন্টটা অর্থাৎ লগ্নটা কিন্তু পরিবর্তিত হবে না। হুম, এই ধরো লগ্নের 2য় নম্বর ঘর, তার মানে এই বৃষটাকে হুম। আমরা 1 নম্বর কখন ধরবো? এইটা কিন্তু মেষ লগ্নের চার্ট, কিন্তু বৃষটাকে এক এক ধরে বিবেচনা আমরা তখন করব যখন আমরা এই বৃষ লগ্নের যে মানুষটি, তার আয় ইনকাম, তার পারিবারিক অবস্থান, এর যে বিচারটা আমরা যখন করতে যাব, হুম। তখন সেটি কেমন ফল দেবে। এই 2 নম্বরের 2 নম্বর অর্থাৎ এই ঘরটা, 2 নম্বরের হ্যাঁ। 8 নম্বর, সেটা কোন নম্বর, কোথায় যাচ্ছে? এই 9 নম্বর ঘরটা। 2 নম্বরের 12 নম্বর অর্থাৎ গিয়ে লগ্ন করছে। এই যে হিসাবটা প্রত্যেকটা ভাব সাপেক্ষেই সম্ভব। মানে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 12 পর্যন্ত যতগুলো ভাব আছে, 12টা আলাদা আলাদা ভাব, এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবকেই কিন্তু আমরা লগ্ন ধরতে পারি। কিন্তু কথা হচ্ছে মূল চার্টের, লগ্ন চার্টের যে মেইন লগ্ন, সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না। ম্যাম, হ্যাঁ। ম্যাম যখন বৃষ নম্বরে 12 নম্বর ঘর দেখবো, হুম। বৃষ মানে বৃষ রাশি, যখন মানে মেষ লগ্নে সেকেন্ড হাউস মানে টাকা পয়সা দেখবো, বৃষ রাশিকে সেকেন্ড হাউস ধরে মানে 1 ধরে যখন আমি 12th হাউস দেখবো, তখন মেষ লগ্নটাই তো 12th হাউস হয়ে যাচ্ছে তার। হ্যাঁ, হয়ে যাচ্ছে তো। তখন আমরা কি দেখবো? ধরুন যে এই এই যে মেষ লগ্নের মেষটা, এমনি এই চারটাতে আমরা দেখছি মেষটা হচ্ছে এই ঘরের, 1 মিনিট,
মেষ তো 1 নম্বর ঘর, মানে সে নিজে, কিন্তু সেটা তা হচ্ছে, না, যদি এটা আমি যখন সেকেন্ড আমরা হাউসকে 1 নম্বর ধরি। সে সেকেন্ড, এটাই বলছি, মেষ তো আমাদের 1 নম্বর ঘর, অর্থাৎ হুম হুম। মেষের 1 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করব, যে না এই শরীর স্বাস্থ্য। হ্যাঁ, এই মানুষটার ব্যক্তিত্ব কেমন, এই মানুষটার স্বভাব কেমন, শরীর স্বাস্থ্য কেমন, অল ওভার লাইফ তার কেমন যাবে, সেটা আমরা বিচার করবো 1 নম্বর ঘর থেকে। এটা কিন্তু অপরিবর্তনীয়। কিন্তু এই যে 2 নম্বর ঘরের যখন আমরা বিচারটা করব, 2 নম্বর ঘর থেকে আমরা স্বভাবতই কি করি, টাকা পয়সা, পরিবার, তারপরে ছোটবেলা ইত্যাদিগুলো আমরা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদিগুলো আমরা আলোচনা করি। তো সেইটা যখন আমরা বিচার করব, তার আবার 12 নম্বর ঘর কিন্তু হয়ে যাবে এই 1 নম্বর ঘর, মেষ। এবার সেই ঘরটাতে কিভাবে বিচার করব, যে এই ঘরটার মধ্যে তখন যে সমস্ত রাশি মানে গ্রহগণ অবস্থান করছে, বা এই ঘরটার মধ্যে যখন অন্য অন্য বাকি গ্রহদের কনজাংশন হচ্ছে, বা অন্য কোনো গ্রহের দৃষ্টি পড়ছে, সেইটার উপর কিন্তু বেস করে আমাদের এই ঘরটার 12 নম্বর ঘরের মানে এই ঘরটার খরচের একটা হিসেব নিকেশ আমরা বার করতে পারবো। ক্লিয়ার? হুম সেমনি 4 নম্বর ঘর থেকে আমরা দেখলাম যে 4-এর 8, এই 4-এর 8, তাহলে হুম 4-এর এই যে 4 ঘরটা যদি কর্কট ধরি, আমার মা, তা মায়ের 8 মানে মায়ের কুম্ভ। আয়ুর যদি বিচার করা হয়, আমার মায়ের আয়ুর বিচার, সেটা আমরা কি কোন ঘর থেকে করব, এই ঘরটা কুম্ভ থেকে। থেকে। কারণ মায়ের আয়ু এখানে, বুঝতে হুম পারলাম? হুম। ঠিক তেমনি আমরা এই ঘরটা থেকে কি করি, আমাদের পিতার বিচার করি। হুম। নবম হাউস। হ্যাঁ, এবার পিতার আয় ইনকাম কেমন হবে, তাহলে পিতার আয় ইনকাম আমরা কিভাবে দেখবো, পিতার সেকেন্ড হাউস, তাই তো? হুম। পিতার সেকেন্ড হাউস কোনটা, 10, মকর। মকর। আবার আমরা চলে গেলাম, জেনে নিলাম, ধরুন আমরা জেনেছি যে 3 নম্বর ঘরে আমাদের ছোট ভাই বোনের বিচার করা হয়, ছোট হুম ভাই বা বোন। এবারে হুম ছোট বা ভাই বোনের বিবাহিত জীবনটা কেমন হতে পারে, কনজুগাল লাইফ, তাহলে হুম এর যে 7 নম্বর ঘর, এই 7 নম্বর ঘরটা কোথায়, এই এই নয়, মানে ধনুতে। ধনুর ঘরটা। তাহলে হুম। এই ঘরটা দেখে আমরা বিচার করতে পারবো যে আমাদের যে ছোট ভাই বোন, তাদের জীবনটা, তাদের যে কনজুগাল লাইফটা, সেটা কেমন। এটা কিন্তু একটা সাপেক্ষ, তার কিন্তু ব্যক্তিগত চার্ট একটা আছে। হুম হুম কিন্তু হুম খুব মজার বিষয়, যখন আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার যে ভাই বা আপনার যে বোন পরবর্তীকালে জন্মাবে, তার যখন চার্টটা আপনারা পাশাপাশি মিলাবেন, দেখবেন আপনার চার্টের মধ্যেও যে ইন্ডিকেশন গুলো রয়েছে, তার চার্টেও কিন্তু সেম ইন্ডিকেশন থাকবে। অত অবাক কাণ্ড, মানে আপনি আপনার 5 বছর পরে আপনার হয়তো একটা ভাই হয়েছে, কিন্তু সেই ভাইয়ের জন্মানোর আগেই আপনার চার্টে আপনার ভাইয়ের সম্পর্কে হুবহু বিস্তারিত লেখা আছে। কত অদ্ভুত। হুম। হুম সেরকম আপনার চার্টের মধ্যে থেকে আপনার যাবতীয়, মানে আপনার মামা, কাকা, জেঠু, দাদু, বাবা, মা, আপনার যারা রিলেটিভস আছে, তাদের কিন্তু সকলের পজিশন, তাদের কিন্তু সকলেরই অবস্থাটা কেমন হবে, তাদের আয় ইনকাম কেমন হবে, তাদের শরীর স্বাস্থ্য কেমন হবে, তাদের লাইফ প্যাটার্ন কিরকম হবে, এগুলো কিন্তু আপনি আপনার নিজের চার্ট থেকেই বার করতে পারবেন। বা আপনার ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, আপনি কিন্তু সেই চার্টটা দেখে তার ভাই, তার কাকা, তার মামা সম্পর্কে 2-4টে কথা কিন্তু আপনি বলতে পারবেন। সেটাই আজকে আমরা শিখবো। ম্যাম, প্রতিযোগিতা যেটা, ওটা আপনি কোন ঘর থেকে বিচার করতে বলেছিলেন? 6th হাউস। 6th হাউস থেকে প্রতিযোগিতা, আর পঞ্চম হাউস থেকে সেই প্রতিযোগিতার হার, কারণ 6th 12th হচ্ছে প্রতিযোগিতায় হেরে যাওয়া। ঠিক আছে? এই পর্যন্ত কি মোটামুটি এই ভাবম জিনিসটা যে বোঝাতে চেষ্টা করলাম, আমি কি পেরেছি বোঝাতে? হুম হুম হুম। কারোর কি কোনো প্রশ্ন ইয়েস আছে? ম্যাম। হ্যাঁ, আমার নেই। তার কি প্রশ্ন আছে? ম্যাম, হ্যাঁ, বাবার আয়ু ম্যাম, কোনটা, বাবার আয়ুটা কোনটা বললেন? বাবার আয়ু, তাহলে আয়ু বিচার আমরা কত কত নম্বর ঘর থেকে করি সেটা আগে বলতে হবে। অষ্টম হ্যাঁ, ঘর থেকে। অষ্টম অষ্টম। ঘর। নম্বর ঘর থেকে বাবার যে কোনো আয়ু বিচার করি, তাহলে বাবা আমরা বিচার করি কত নম্বর ঘর থেকে? 9 নবম। নম্বর। তাহলে 9-এর 8, যদি এইটা যদি 9 ধরি, তাহলে 9-এর 8-এ আমরা পৌঁছবো। এইটা 9 ধরলে 1 2 3 4 5 6 7 কর্কট। 8 9, তাই তো? তাহলে হ্যাঁ। বাবার আয়ু, সেই এই কালপুরুষের চার্ট যদি হয়, তাহলে বাবার 9 নম্বর হাউস, এবং বাবার আয়ু হচ্ছে আমরা বিচার করব 5 নম্বর ভাব থেকে। আচ্ছা। ঠিক আছে? হুম। এইখান যেটাই ধরবো, যেখানে এই যতগুলো রিলেশনশিপ পাবো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা যাব চলে হচ্ছে আমাদের ভাবে, আমরা কোন ভাব থেকে কি কি শিখেছিলাম, শুধু সেইটা মাথায় রাখতে হবে।
আর কোন ভাবের থেকে কি রিলেশনশিপটা বেরোচ্ছে সেটা মাথায় রাখতে হবে। তাহলে এই দুটোকে জুড়ে দিলেই কিন্তু সেখান থেকে আমরা প্রশ্নের উত্তরটা পেয়ে যাবো। ঠিক আচ্ছা। আছে, এইবার আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের যারা আশেপাশে আছেন, আমাদের যে রিলেটিভস আছেন, তাদের কোন ভাব থেকে আমরা তাদেরকে বিচার করব বা খুঁজে পাবো। তাহলে আমরা যারা যারা মানে প্রথমে আমরা যেগুলো জেনে নেব, যেটা আমরা কমন জেনেছিলাম, একেবারেই প্রথমে আমরা জেনেছিলাম কোন ভাব থেকে কি বিচার হয়, সেটা মোটামুটি সবাই জানি যে এই ঘরটা থেকে আমি নিজে। এইবার একটা বড় সড়ো করে আপনারা চার্ট এঁকে ফেলুন, বড় সড়ো করে একটা চার্ট এঁকে ফেলুন। ম্যাম এত বড় করে না, একটু ছোট করবো? এত বড় করেই, অনেকগুলো লিখতে হবে, এক একটা ভাবে অনেকগুলো নাম যাবে। হয়ে গেছে? ড্র করা হয়ে গেছে? একটু সময় দেন না, 2 মিনিট। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, বলুন। বলছিলাম যে এই চারটা আঁকতে আঁকতে ততক্ষণ একটু আরেকবার ওই বাবার আয়ুটা একটু বাবার যদি আয়ু বলে 5 দিতেন। নম্বর ঘর। বাবাকে ধরবো কত নম্বর ঘর থেকে? 9 নম্বর ঘর থেকে তো। 9 নম্বর, হ্যাঁ এবার হ্যাঁ ম্যাডাম। 9টাকে এক মনে করুন, 9টাকে এক মনে করে 8 নম্বর ঘরে পৌঁছান, 9-এর 8-এ পৌঁছান। 4 5 6 7 8, 9-এর 8 তো তাহলে 4 নম্বর ঘরটা হচ্ছে। হ্যাঁ, কর্কট হচ্ছে। হ্যাঁ, 9-এর 8 তাহলে 4 নম্বর ঘর থেকে বিচার করবো। হুম। আগের বার আমরা হয়তো এটা দিয়ে গুনেছিলাম। 5, 1 আচ্ছা 2 3 4 5 6 7 8। হ্যাঁ, কর্কট থেকে আমরা বাবার আয়ুটা বিচার করব। মানে যে হ্যাঁ। চারটি ধরুন, এইটাতে যদি আমি বাবা ধরি, হুম ধনু হুম। থেকে আমি বাবা ধরি, তাহলে আমরা হ্যাঁ কমন ম্যাডাম। পৌঁছাবো। যদি আমরা হুম। এইটাতে বাবা ধরি, কারণ ধরুন মকরের ঘরটা হচ্ছে তার বাবা হলো, এটা 9 হলো কোনো চার্টের লগ্ন সাপেক্ষে, তাহলে আবার সেটা হ্যাঁ। কি এই 5 নম্বর ঘরে চলে গেল। আবার যদি কারণ এটা বাবা হয় 9 নম্বর, সেক্ষেত্রে আবার কন্যা চলে গেল। মানে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে তো বাবা পাল্টাবে। হুম তার হুম। 9 নম্বর ঘর থেকে 9-এর 8। ক্লিয়ার? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। ওই 5 নম্বর যেহেতু বলেছিলেন কিনা ওই জায়গাতে একটু 5 কনফিউশন হয়ে নম্বর গেছে। ঘরটা হয়তো ধরেছিলাম আমরা, হয়তো মকর থেকে বিচার করেছিলাম। ম্যাম, হ্যাঁ। এরকম যদি হয় যে বাবার লগ্ন হচ্ছে ধরুন মেষ, তাহলে তার 9 নম্বর হচ্ছে তার পিতা। হ্যাঁ, মানে পিতার পিতার কথা বলছি। তাহলে ধরুন কর্কট হচ্ছে ধরুন। আমি ওইখানে আসি অহনা, ওইখানেই ও, আসছি। ও এইখানে আচ্ছা শিখবো আচ্ছা, আমরা ঠিক এবার। আছে হ্যাঁ, ঠিক আছে। হুম। আমি ওই জন্যই বলছি, কর্কট দেখে হট করে কি বুঝবো যে বাবার আয়ুটা কত, এই তো সেটা এখানে বুঝতে যাচ্ছি পারছি না। যাচ্ছি আস্তে আস্তে হুম। যাচ্ছি। এগুলো একটু লিখে নিন, একটু ম্যাম নাম্বার দিন। সেদিনকে এভাবে করবো তো, ভাবের সাপেক্ষে আত্মীয় পরিজন। হ্যাঁ, একদম ভাব সাপেক্ষে আত্মীয় পরিজন। এইরকম 12খানা ভাব লিখে নিন। লেখার পরে প্রথম ঘরে আমরা জানি যে প্রথম ঘর থেকে আমি নিজে। হুম। এবার দ্বিতীয় 7 নম্বর ঘর থেকে কি জানি? আমার স্পাউস, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পার্টনার, এগুলো আমরা 7 নম্বর ঘর থেকে জানি। 4 নম্বর ঘর থেকে কি জানি? 4 নম্বর ঘর থেকে মা বা মাতৃসম যারা আছেন। ম্যাম মাতৃসম বলতে মাসি মামি এদেরও তো না 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 না, মাতৃসম বলতে কি মাসি মামি প্রত্যেকের আলাদা 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 আছে, কিন্তু আমরা যাদেরকে মাতৃসম জ্ঞান করি না, মানে ধরুন রাস্তায় গিয়ে আপনি কাউকে কাউকে মায়ের মতন করে ভাবছেন, বা একজন মানুষকে আপনি মায়ের মতন করে দেখছেন, বা আমরা কাউকে কথা বা হুম সাপেক্ষে বলি না উনি আমাদের মাতৃসম। এই হুম হুম মাতৃসমটাকে মানে মাতৃসম আমরা যাদেরকে জ্ঞান করছি, তারা হুম। সকল হচ্ছে 4th হাউস থেকে। আচ্ছা আচ্ছা। মামি কাকি সব আলাদা আলাদা যাবে। সেটা কি ম্যাম তাহলে শাশুড়ির ক্ষেত্রেও বলা না, যেতে পারে? শাশুড়িও আলাদা। আচ্ছা আচ্ছা। মানে আমরা যাদেরকে নিজের মাতৃসম, শাশুড়িকে কখনো মা ভাবি না আমরা, বাবা গো, হয় না, ওটা শুধু মুখে বলি।
একেবারেই যাকে মায়ের মতন করে ভাবি তারা হচ্ছে মাসি না মাসি মাসি লাইটটা বন্ধ করলে হবে না, মাসি কাকিমা এগুলো হবে? এগুলো না, প্রত্যেকটা আলাদা। ম্যাম তো বলে দিতে এক্ষুনি। আমার এই আজকে মাউসটা এত গন্ডগোল করছে, আমি না দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি ঠিকঠাক করে, দৌড়চ্ছে মানে নতুন একটা মাউস লাগিয়েছি, তার আমি কিছু খুঁজেই পাচ্ছি না। এক সেকেন্ড। ম্যাম কমন যেগুলো আপনি শিখিয়েছিলেন হ্যাঁ, ওটা কমন গুলো ঘরের মধ্যে আপনারা একটু ফিল আপ লিখে নিন, করলাম। যেগুলো জানেন। এইবার আমি আনকমন গুলো বলছি, হ্যাঁ। কি লিখবো ম্যাডাম? প্রথম ঘর থেকে লিখুন। না, আমি আপনাকে একটা একটা করে ধরে ধরে শেখাচ্ছি। প্রথম ঘর থেকে আমরা 4 নম্বর ঘর থেকে আমরা মা লিখলাম তো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এইবার মায়ের ছোট ভাই বোন তারা কি হয়, ছোট মামা বা ছোট মাসি। কোন তাহলে ঘর? 3 মামাটাকে নম্বর যদি ঘর? আমরা এক ধরি, মাটাকে এক ধরলে আমরা মায়ের 3-এ পৌঁছাবো। একটু শুনে নিন, সব উত্তরগুলো পেয়ে যাবেন। একটু শুনুন, শুনলেই বুঝতে পারবেন। আমরা মায়ের ছোট ভাই বোনে পৌঁছাবো, তাহলে মাকে ধরবো 1, আর মায়ের 3-এ পৌঁছাবো। মায়ের 3 কোথায় গিয়ে পৌঁছচ্ছে? 6th-এ। 6 থেকে আমরা ছোট মাসি বা ছোট মামাকে বিচার করব। মাসি, মামা, কিন্তু এরা হচ্ছে ছোট, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই 11th হাউস থেকে নিজের নিজের 11th হাউস থেকে জেনেছিলাম যে বড় ভাই বা বড় ভাই বোনকে বিচার করা হয়। 11 নম্বর হাউস থেকে আপনার বড় ভাই বা আপনার বড় বোন লিখে নিন। ম্যাম আর একবার বলুন। 11 আমরা নম্বর, এবার বড় মাসিকে কোত্থেকে বিচার করব? আমাকে একটু বলার সুযোগ দিন, একটু চুপ। না, আমি বুঝতে পারলাম না 11 নম্বর ঘর কার কাল বললেন সেটা বুঝলাম না, একবার মা আমি এটা বললেন মারটাই শেষ বললাম, করে নিন। একটু প্লিজ আমি বলি, আপনি সব উত্তর পেয়ে যাবেন, একটু শুনুন। আমি বলেছি হ্যাঁ, 11 নম্বর ঘর থেকে আমার বড় দাদা বা আমার বড় দিদিকে বিচার করা হয়। আপনার লিখুন, আমার বড় দাদা, আমার বড় দাদা বা দিদি, ঠিক আছে? এটা হচ্ছে আমার, লিখে নিন আমার বড় দাদা বা দিদি। এইবার আমরা বড় মাসিতে পৌঁছাবো, তাহলে কত নম্বর ভাব থেকে আমরা দাদা দিদি পেলাম? 11 নম্বর ভাব থেকে, তাই তো? হুম, তাহলে যদি আমরা বড় মাসিকে খুঁজতে যাই, বড় মামাকে খুঁজতে যাই, তাহলে মায়ের 11 নম্বর ভাব কোথায় গিয়ে পৌঁছাবে? সেকেন্ড হাউস। সেকেন্ড সেকেন্ড হাউস। হাউস থেকে বড় মামা মামিকে লিখে নিন। আর আমার সেই কারসারটা কোথায় চলে গেল, আমি তাকে খুঁজেই পাচ্ছি না। বড় মামা মামি লিখলাম। এবার চলে আসি বাবা, মায়ের দিকটা কমপ্লিট হয়ে গেল। এবার ধরুন আমি দিদা লিখবো, আমার দিদার বিচারটা, তাহলে আমার মায়ের মা, সে তো আমার দিদা। ম্যাম এটা কি মায়ের বড় দাদা বা দিদি হবে সেকেন্ড হ্যাঁ, ওই যে হাউসটা? বড় মামা বড় মাসি, হ্যাঁ মায়ের বড় বড় মা, দাদা। ঠিক 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 আছে এবার। তাহলে স্যার, তাহলে ম্যাম মাটা বিচার করবো মার 4th হাউস থেকে। হ্যাঁ, তাহলে মাকে 1 ধরলে মায়ের 4th হাউস, অর্থাৎ এই ঘরটা থেকে আমরা কিন্তু তুলা। দিদার ঘরটা ধরবো, দিদার বিচারটা আমরা এই ঘর থেকে করবো। হুম, ম্যাম আপনি বলেন না, সবাই একসাথে বলছে, সব হজবরল তাহলে আমি হয়ে যাচ্ছে। বলি, আমি তো সেটাই বলছি, আপনারা একটু সবাই চুপ করে শুনুন। আমি বলি, আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। তারপরে বুঝতে না পারলে তখন প্রশ্ন করবেন। সবাই মিলে কথা বললে আসলে ক্লাস করাতে খুব অসুবিধা হয়। আমি বুঝিয়ে দিতে পারবো আশা করি, একটু যদি চুপ থাকেন।
আচ্ছা, এরপরে আমরা বাবার কাছে চলে যাচ্ছি। ইনি হচ্ছেন আমার বাবা। 9 নম্বর হাউস থেকে আমি বাবাকে দেখছি। তাহলে আমার যদি জেঠুর বিচার করা হয়, তাহলে এইমাত্র কি শিখলাম যে 11 নম্বর ঘর থেকে আমরা বড় দাদা বা দিদির বিচার করি। তাহলে আমার বাবার বড় দাদা বা দিদি সে কোথায় যাবে? এই ঘরটা, এই যে আবার 7 নম্বর ঘর, মানে কালপুরুষের 7 নম্বর ঘর, সেখান থেকেই আমরা বিচার করব আমার জেঠুর। আমার বড় জেঠু। এবার জেঠুর বউকে খুঁজে পেতে গেলে আমাকে কোথায় যেতে হবে? এইটা যদি জেঠু হয় তাহলে তার ঠিক 7 নম্বর, তাই তো? তাহলে এই হ্যাঁ ম্যাম। ঘরটা থেকে আমরা আবার জেঠিমাকে খুঁজে পাবো, বড় জেঠিমা। মানে এটা কিন্তু সূত্র মুখস্থ করার কিচ্ছু নেই, একটা বার যদি বুঝে যান তাহলে কিন্তু সবাই খুঁজে বার করতে পারবেন। তবে মেসের ঘর হবে তো ম্যাডাম এটা? হ্যাঁ, মেষের ঘর হবে। ঠিক জেঠুর উল্টো দিকের ঘর, সে হচ্ছে মেষের ঘর। এবার এই যে বড় জেঠুকে পেয়েছি, তাহলে আমরা বড় পিসিমা যে হয় আমার বাবার বড় দিদি, তাকেও আমরা কত নম্বর ঘর থেকে পাবো? এখান থেকেই তো 7 পাবো ম্যাম। নম্বর। 7 নম্বর 7 ঘর থেকে নম্বর পাবো। এটাই আমার পাবো। বড় পিসিমার ঘর। এটা পিসিমার ঘর। তাহলে আমরা বড় পিসে মশাইকে কোথায় পাবো? লগ্নে। 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 লগ্নের ঘরটা থেকে আমরা বড় পিসিমার বিচার করব। বড় পিসে মশাই, পিসিমা নয়। পিসি কোনটা ম্যাডাম? কোনটার থেকে বিচার করব পিসি? এই যে বাবার 11 নম্বর ঘর, অর্থাৎ 7 নম্বর ঘর থেকে পিসি হলো, হ্যাঁ। আর পিসির, বাবার ঘর মানে 9টা ধরবো? হ্যাঁ, বাবা 9th, এবার 9th এর 11th কোথায় যাচ্ছে? 7 নম্বর ঘর যাচ্ছে। 9। হ্যাঁ 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 ওটা বড় হ্যাঁ পিসিমা। এবার পিসিমার বড়। যদি হাজবেন্ড হয় তাহলে পিসিমার ঠিক 7ম ঘর, হ্যাঁ 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 অর্থাৎ লগ্ন ঘরটাতে বড় পিসে মশাই। হুম। এবার আমরা এখান থেকে ছোট মাসিকে খুঁজে পেয়েছিলাম। ছোট মাসিকে পেয়েছিলাম কত নম্বর ঘরে? 6 নম্বর 6 ঘরে, হাউস। তাই তো? তাহলে আমরা মাসির বর অর্থাৎ মেসোমশাইকে খুঁজে পাবো কোথায়? 12 হাউস। হাউস। 1 2 3 4 5 6 7, এই ঘরটাতে আমরা পাবো হচ্ছে ছোট মেসোমশাইকে। ছোট মেসোমশাই লিখে রাখবেন, ছোট মেসোমশাই। আবার আমরা ঠিক সিমিলার ভাবে এই 6 নম্বর ঘর থেকে ছোট মামাকেও পেয়েছিলাম। তাহলে ছোট মামার বউকে আমরা কোথায় পাবো? ঠিক এই ঘরটাতে, ছোট মামি। মজাদার না বিষয়টা বেশ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার ম্যাম ছোট মামি কি বল, কোন ভাব? ছোট মামি হচ্ছে ওই 12 মামি। নম্বর ঘর থেকে, কারণ আমরা 6 নম্বর ঘর থেকে মামাকে পেয়েছি আর 6 নম্বর ঘর থেকে আমরা মাসিকে পেয়েছি। এবার মামা বা মাসি তার যদি হাজবেন্ড বা ওয়াইফকে খুঁজতে যাই, তাহলে সেটাকে লগ্ন ধরলে তার 7 নম্বর ঘর তার হাজবেন্ড বা ওয়াইফ। হ্যাঁ। তাহলে 6 নম্বর ঘর যদি মামা মাসি হয়, তাহলে মামা মা মাসির বউ বা বর উল্টে আছে কোথায়? 12 নম্বর ঘরে। 12 হাউস হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে 12th হাউস থেকে আমরা খুঁজে পাচ্ছি মামা বা মাসি তাদের হাজবেন্ড বা ওয়াইফকে, অর্থাৎ 12 নম্বর ঘর থেকে আমরা পাবো ছোট মাসি, সরি ছোট মেসোমশাই এবং ছোট মামিমা। হলো? এবার আমরা চলে আসি আমাদের এখান থেকে আমাদের বরকে খুঁজে পেয়েছি বা আমাদের বউকে খুঁজে পেয়েছি। তাহলে আমার শাশুড়ি মা কে হবেন? আপনার 10 নম্বর ঘর, মানে এটাকে যদি আমরা আমার বরের ঘর ধরি বা বউয়ের ঘর ধরি, তো আমার হাজবেন্ডের বা আমার ওয়াইফের যে মা হবে এই ঘর সাপেক্ষে 4 নম্বর ঘর। 1 10 নম্বর ঘর 2 মকর রাশি। 4, এটা হচ্ছে 10 নম্বর। যে কোনো চার্টে 10 নম্বর ঘর হচ্ছে তার শাশুড়ির ঘর। মেষ লগ্ন বলে ব্যাপার না, এইটাই মেষ লগ্ন বলে মকর হচ্ছে, যখনই গিয়ে কর্কট লগ্ন হয়ে যাবে তখন গিয়ে আবার মীন হয়ে যাবে। মানে যে কোনো চার্টেরই 10 নম্বর ঘর থেকে শাশুড়ির বিচার হয়। এবার শাশুড়ির 7ম ধরবো না। আমরা যখন নিজের বাবাকে খুঁজে পেয়েছিলাম, তখন আমরা কিন্তু আমার মায়ের 7মটাকে ধরিনি, তাই তো? মা আমরা জানি 4 নম্বর ঘর, তাহলে হিসাব মতন মায়ের কিন্তু 7 নম্বর ঘর হওয়া উচিত ছিল আমার বাবা।
10 নম্বর ঘর থেকে বাবার অস্তিত্বকে খুঁজে পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা কিন্তু ধরছি না। আমরা কি ধরছি? 9 নম্বর হাউস থেকে আমাদের বাবাকে। তাহলে সেই রকম ভাবে শাশুড়ির ক্ষেত্রেও 6 নম্বর ঘর, বা আমার হাজবেন্ডেরও 9 নম্বর ঘর। তাহলে এইটাকে যদি আমরা এক ধরি, ঠিকভাবে 1 2 3 4 5 6 7 8 9, এই ঘরটা না হয়ে, মানে শাশুড়ি এই ঘরটা ছিলেন, তার ঠিক সরাসরি উল্টো দিকের ঘর এই ঘরটা হতে পারতো আমার শ্বশুর মশাইয়ের ঘর, কিন্তু সেটা হলো না। সেটা না হয়ে আমার হাজবেন্ডের যে 9 নম্বর ঘর, সেই ঘরটা, অর্থাৎ এইটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের ঘর হলেন। এবার ঠাকুরদার বিচার কোথা থেকে করব? বাবার বাবায় চলে যাই, বাবার বাবা খুঁজে পাই। কোথায় যাবে বাবার বাবা? এই যে, বাবার হাউস থেকে হাউস 9 নম্বর ঘর। তাহলে এইখান থেকে যদি গুনি, সিংহর ঘর ম্যাডাম, হ্যাঁ এই তো মানে নয়ের নয়। হ্যাঁ 5 6 7 সিংহ 8 9, ম্যাম, এই ঘরটা ফিফথ থেকে হাউস। আমরা সিংহর ঘর থেকে আমরা, সিংহর ঘর বলে নয়, ব্যাপারটা হচ্ছে 9 মানে সবসময় যেতে এইখানে, যেমন 1 নম্বর ঘরটাকে আমরা অ্যাসেন্ডেন্ট নিয়েছি মেষ, তাই সেই ক্ষেত্রে সিংহর ঘর হচ্ছে, কিন্তু সব চার্টে তো সিংহের ঘর হবে না। আমাকে না, ঘরটা মনে রাখতে হবে, যেটা যদি এখন মানে মকর নয়ের লগ্ন নয়। হতো, তাহলে তো আর সিংহ হতো না। তাহলে আমরা 9 অর্থাৎ 5 নম্বর ঘর থেকে আমরা পাবো ঠাকুর দাদা। হয়েছে? এবার আমার বড় বৌদি, তাকে কোথা দিয়ে খুঁজে পাবো? এটা আমি বলবো না, তোমরা বলো। আমার বড় বৌদিকে কোথা দিয়ে খুঁজে পাবো? ম্যাম বলবো আমি। না, অহনা তো একেবারেই বলবে না, অহনা অনেক বলে ম্যাম ফেলে। ফিফথ ন হাউস, ন নম্বর। ম্যাম ফিফথ হাউস, হ্যাঁ, কেন আমি 5th হাউস পেলাম? 11th আর 7th। হ্যাঁ 11th লট থেকে আমরা 11th থেকে আমরা বড় দাদাকে বিচার করি, হ্যাঁ 11th এ হ্যাঁ 7th হ্যাঁ, খুঁজলে 5 হাউস, ফিফথ হাউস পাচ্ছি। ক্লিয়ার? সবাইকে এটা বুঝতে পেরেছে? হুম হুম হ্যাঁ আমরা ম্যাম। আমার বড় হুম দাদাকে হুম খুঁজে হুম পেয়েছিলাম এই 11 নম্বর ভাবে, এই যে এখান থেকে আমার বড় দাদা এবং হুম, দিদি। তাহলে আমার বড় বৌদি এবং আমার বড় জামাইবাবু, তাদেরকে আমরা পাবো ঠিক এই 7 নম্বর ভাব, অর্থাৎ এখানটায় জামাইবাবু বা বড় বৌদি। হয়েছে? ম্যাম, হ্যাঁ, এবার বলছে মার বাবাটা আসবে না? মায়ের বাবা, ওই এবার মায়ের বাবা খুঁজি, তাহলে দাদু, আমার মাতুল দাদা কোথায় পাবো? তোমরা বলো, সূত্র বলো। বাবার 12th হাউস, 9 নম্বর ঘর থেকে মায়ের। মায়ের 9 নম্বর, তাহলে মা কত নম্বর হাউস থেকে দেখছি মিন, আমরা? আবার বলে মিন, বলছি মিন মানে ম্যাম 12th সব হাউস, জায়গায়। 9 নম্বর। 4th হাউস থেকে যদি আমরা মা ধরি, তাহলে 4th এর 9th গুনে নাও, 12 নম্বর ঘর। এই ঘরটা 12 নম্বর ঘর। হ্যাঁ মাতুল দাদু। হ্যাঁ, এবার প্রশ্ন করো, তোমাদের যা যা প্রশ্ন আসছে, মানে কার কোন রিলেশনশিপ খুঁজে বের করতে ইচ্ছা করছে, সেগুলো আমরা বসে বসে খুঁজি, এটাই বেশ। ম্যাম তাহলে 7th হাউস তো দিদা হবে, মায়ের মা। ওটা তো আগে হয়ে গেছে, এই যে লিখে রেখেছি, এই যে টুকুস করে হ্যাঁ নিয়েছি, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হয়ে গেছে। ম্যাম আচ্ছা, ভাই ভাই বউ বা বোন বোন ননদ নন্দাই এরকম। হ্যাঁ তাহলে তুই তো, আমরা যদি ননদের বিচার করি, ননদের বিচার কিভাবে করব? সূত্র কি বলছে? বরের বোন। বরের ছোট বরের বোন ননদ, 3 নম্বর থেকে 3 নম্বর হাউস। দুটোকে ননদ বলি, যদি বরের দিদি হয় সেও ননদ, যদি বরের হ্যাঁ বোন হ্যাঁ হয় সেও ননদ। তাহলে আমরা প্রথমে বরের ছোট বোনটাকে বিচার করি। আমার বর হচ্ছে এইখানে 7 নম্বর ঘর, হ্যাঁ 7 নম্বর ভাবের 7 নম্বরের সাপেক্ষে তার 3 নম্বর ছোট। তাহলে এই 7 নম্বর যদি বর হন, তার 3 নম্বর ঘর, অর্থাৎ এই যে 9 নম্বর থেকে আমার ছোট ননদের বিচার হবে। আর থার্ড হাউস থেকে ছোট নন্দাই, থার্ড হাউস তাই তো না, ম্যাম? হ্যাঁ থার্ড হাউস থেকে এই ননদের আবার বর, নন্দাই।
এবার যদি আমরা বিচার করি যে আমার বরের বড় দিদি, তাহলে সেটা কত নম্বর হাউস থেকে বিচার করব? ফিফথ হাউস। ফিফথ হাউস। কেন ফিফথ হাউস? হচ্ছে বর আমার 7 নম্বর ঘর, তার কত নম্বর ঘর থেকে আমার বড় যাকে বড় ননদকে পাবো? এইটা যদি আমার বর হয়, sixth house, বরের কত নম্বর ঘর? কত 11 নম্বর? নম্বর। হ্যাঁ, বরের 11। তাহলে এই 11 ঘরটা, নম্বর। হ্যাঁ, এই ঘরটা দিয়ে আমরা করব বড় ননদ, বড় ননদ। তার মানে ম্যাম ননদটা কমপ্লিট হলো, তাই তো? ননদ কমপ্লিট হলো। এবার তুমি ধরো ভাসুর খুঁজতে চাইছো, ভাসুর বা বড় যা, তাহলে ভাসুর সেমই হবে। সেম হবে। মানে সেম হবে বলতে ভাসুরটাকে আমরা এই ঘর থেকে পাবো ফিফথে, কিন্তু যা বড় যাকে বিচার করতে গেলে তাকে কোথা দিয়ে পাবো? 12 থেকে 11 থেকে। 11 থেকে। এই তো 11 তো শিখে গেছে সবাই। ম্যাম বোনেরটা একটু করুন, বোন ভাই এগুলো একটু কার করুন। বোন ভাই? বোনের বর, বোনের বর, বোনের বোনের বর মানে হাজবেন্ড। বোনের মানে কোন বোনের বর? বড় বোনের বর না ছোট বোনের বর? আমার বড় বোন, বোন বা ছোট বোন ছোট যেটা বোনেরই খুশি। বর বলুন। এইটা তো ছোট বোন। তুমি বলবে, আমি বলবো হ্যাঁ না, ছোট বোন। বললাম তো আমি, তুমি বলো। এইটা তো ছোট বোন। তাহলে ছোট বোনের থার্ড বরকে কোথায় পাবো খুঁজে? হাউস ছোট বোন। হ্যাঁ, হ্যাঁ। এই তো হয়ে গেছে। এই যে নন্দায় লিখে রেখেছি আগে, 9th হাউস। এই যে ছোট বোন। বরের ছোট বোন 9th হাউস, আর তার সপ্তম হচ্ছে গিয়ে 3rd হাউস। এই হাউস থেকে নন্দাইয়ের বিচার হবে। এবার এইগুলো আমরা পাচ্ছি, কিন্তু কিভাবে বিচার করব সেটা আমরা এখনো শিখিনি, সেটা আমরা পরে শিখবো। ম্যাম, হ্যাঁ, ভাই আর ম্যাম ভাই নিজের বোন, বউটাও বলে দিন। কোনটা? ম্যাম নিজের ভাই, বোন, নিজের ভাই, নিজের ভাই বউ। নিজের বোনের বর। আমি 1 মিনিট একজন বলুন, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। এক এক ম্যাম, নিজের ভাই, নিজের ভাই বউ। আপনি বলুন, আমি বলবো না। নিজের ভাই কোথা থেকে দেখি? ছোট ভাই না বড় ভাই, মানে দাদা না বড় ছোট ভাই? ভাই, ছোট ভাই। বলুন তাহলে ছোট আমার 3 ভাই। থার্ড নম্বর। হাউস, লগ্নের থার্ড হাউস। হ্যাঁ, তাহলে তার ছোট ভাইয়ের যদি বউকে আমরা খুঁজে পাই, খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা কোথায় গিয়ে খুঁজবো? থার্ডের নবম হাউসে। 7। 9th হাউসে। নবমে। 7th অর্থাৎ 9th হাউস থেকে পাবো। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এবার যমজ ভাই, মানে আমার পরে আমার যমজ ভাই বোন আছে। এবার আমি বড় বোন, এবার তারা তো একসাথে জন্মেছে, তো আমি কাকে কিভাবে বিচার না, করবো? একসঙ্গে জন্মায়নি তো, মানে একসঙ্গে জন্মায়নি তো। 1 মিনিট পরে হলেও সে তোমার থেকে জন্মেছে। দেখো, ডাক্তারি ভাষাতে যে পরে জন্মেছে তাকে বড় ধরা হয়, ডাক্তারি পরিভাষাতে, মেডিকেল সায়েন্সে। কিন্তু কি ধরা হয় ম্যাম? মানে ধরো দুটো যমজ বাচ্চা হয়েছে, তো দুটো যমজ হ্যাঁ। বাচ্চা 1 মিনিট আগে একজন জন্মালো, 1 মিনিট পরে একজন জন্মালো, তো ডাক্তারি পরিভাষাতে পরের জনকে বড় ধরা হয়। কিন্তু বেসিক্যালি সাধারণ হিসাবে যে আগে জন্মেছে সে হচ্ছে বড়। সে যদি 1 মিনিট আগেও জন্মায় সেই হচ্ছে বড়। তাহলে তোমার 1 মিনিট পরে যে জন্মাচ্ছে সে তোমার ছোট, একদিনে জন্মালেও সে তোমার ছোট। তাহলে সেই যমজ ভাইও যদি হয়, তাহলে সেই ছোট ভাই বা বোনের হিসাব কিন্তু তোমার 3rd হাউস থেকেই হবে। এবার আমার পরে দুজন হয়েছে, তাদের দুজনের বিচার আমি কোন হাউস হ্যাঁ, থেকে করবো? তোমার তাহলে ধরো কি আমি- তুমি বড়, তারপরে গিয়ে দুজন জন্মালো একসঙ্গে। হ্যাঁ। তাহলে একজন 1 মিনিট আগে জন্মেছে, একজন 1 মিনিট পরে জন্মেছে, প্রথম জনের বিচার হবে 3rd হাউস থেকে। এটা হলো তোমার প্রথম যমজ ভাইয়ের প্রথম জন। শর্টে লিখছি মানে বোঝার জন্য। মেজো, মানে এক সেকেন্ড, মেজো ম্যাম, তাই তো? এক সেকেন্ড একটু আমায় বলতে দিন। যে প্রশ্ন করবে কেবলমাত্র সে কথা বলবে, বাকি সবাই চুপ। আমি বলি, তারপরে আর কারো প্রশ্ন হলে তার উত্তর দেব। এই হচ্ছে যমজ ভাইয়ের প্রথম ভাই, তার ছোট ভাই, অর্থাৎ 1 2 3 4 নম্বর ঘর থেকে আমরা যমজের দ্বিতীয় ভাইটা খুঁজে পাবো। বোঝাতে পারলাম? আরেকবার ম্যাম। এইটা তুমি, এই হচ্ছে 1 নম্বর তুমি। তোমার পরে একসঙ্গে যমজ ভাই জন্মগ্রহণ করেছে, হলো এখানে দুজন জন্মগ্রহণ করেছে। এই দুজনের মধ্যে একজন আগে 1 মিনিট আগে জন্মেছে, একজন 5 মিনিট পরে জন্মেছে। তাহলে তোমার প্রথম জন হচ্ছে তোমার 3rd হাউস। প্রথম যে জন্মালো সে তোমার ছোট ভাই, রাইট? এই ছোট ভাইয়ের Okay, আবার ma'am. ছোট ভাই জন্মালো একজন 5 মিনিট পরে। তাহলে এই 3rd এর 3rd, তাহলে 1 2 3
সেকেন্ড এটা না, এটা হবে না, এই ঘরটা হবে। এই থার্ডের থার্ড, তাহলে 1 2 3, এই ঘরটা দিয়ে তোমার যমজ ছোট ভাই। আমি কি বোঝাতে পেরেছি হুম। নাকি আবার বোঝাবো? ও মেডিকেল টার্মটা একটু বুঝিয়ে দেন। মেডিকেল টার্মটা বোঝানোর ক্ষমতা আমার নেই, আমি ওটা পড়েছি, আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট নই। আমি পড়েছি যখন ফিটাস একসঙ্গে জন্মগ্রহণ করে তখন যে ভ্রূণ দুটো তৈরি হয়েছিল, যেটা পরে জন্মায় সেটা আগে তৈরি হয়েছিল। যেটা আগে জন্মায় সেটা পরে গিয়ে তৈরি হয়েছিল। মানে যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে দুটো সন্তান, তাদের যে সিস্টেমটা থাকে ওখানে থাকার, ওই টিউবের মধ্যে সিস্টেম অনুযায়ী প্রথম বাচ্চা যেটা বেরিয়ে আসছে মায়ের গর্ভ থেকে সে পরে তৈরি হয়েছিল, আর যে শেষে বেরোচ্ছে সে আগে তৈরি হয়েছিল। তাই জন্য যে প্রথম জন্মাচ্ছে সে হচ্ছে ছোট, যে পরে জন্মাচ্ছে সে হচ্ছে বড়। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের ভাষায়, এটা ভালো বলতে পারবেন যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট। আমি পড়েছি, আমি সেটুকু জানালাম, এর থেকে ডিপ আমার মানে আমার ক্ষমতা নেই বোঝানোর, আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট নই। মোটামুটি বোঝানোর জন্য ওকে বললাম যে পরে যে ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এইটুকু কি ক্লিয়ার? যমজ ভাইয়েরটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। হুম। না না, ম্যাম আর একটা যা দেখছি চার্টে, তাতে দেখলাম মা আর শাশুড়ি মা একটা ঘর জুড়ে বসে আছে, মানে 4 নম্বর ঘর মা আর 10 নম্বর ঘর শাশুড়ি মা, মানে যার লগ্ন মেষ তার সাপেক্ষে। হ্যাঁ, ওই জন্য তো উল্টো মানে ওখানে আর কোনো যোগ হয়নি কিছু। না না, আরো অনেক কিছু যোগ আছে, একটা ঘর জুড়ে আছি না, অনেক ওখানে আরো অনেকে পৌঁছাবে, এখন আমরা আচ্ছা আচ্ছা। পৌঁছাতে পারিনি। ম্যাম দেখো, একটা মায়ের কোশ্চেন সঙ্গে আছে তো আমার, বললাম, বলবো? মায়ের সঙ্গে তো বললাম যে আপনার মাতৃস্থানীয় যারা 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 আছেন তারা তো মায়ের আচ্ছা সঙ্গে, আচ্ছা, এই ঘরটা তো মায়ের সঙ্গে আর তারা। সেটা তো হলো মা কাকাকে সাপেক্ষে, আর শাশুড়ি মা সাপেক্ষে। এই যে দেবী মা, আমরা যত দেবী মায়ের পুজো করি না, যত হ্যাঁ। মাকে আমরা আরাধনা করি দেবী মা, তাদেরও কিন্তু এই এই ঘরটা থেকেই আমরা বিচার করি। আচ্ছা আচ্ছা। তাহলে ইষ্ট মানে দেবী কি লিখবো ওখানে ম্যাম? উহুম, উহুম। একেবারেই ইষ্ট কনসেপ্টটা নয়, ইষ্ট আবার আলাদা হয়ে যাবে। ইষ্ট আচ্ছা 12 তাহলে নম্বর। এখানে কি লিখবো? হ্যাঁ, দেবী মা। দেবী মা, হ্যাঁ। আপনি যখন মা দুর্গার সামনে গিয়ে প্রণাম করছেন, তাকে কি বলে ডাকছেন? মা, আমার এই সমস্যার থেকে আমাকে উদ্ধার করো। তাকে কিন্তু আমরা মাতৃ স্নেহেই পুজো করছি সেই মুহূর্তে। অতএব যত দেবী মা আছে তারা সকলেই মা, ওই 4th হাউস থেকে তাদের বিচার। হুম হুম, ঠিক। আচ্ছা, ম্যাম, কাকা কাকি, হ্যাঁ বলো। কাকা কাকি। হ্যাঁ, ছোট কাকা ছোট কাকি, তুমি বলো। হ্যাঁ একটা বলছে। হ্যাঁ, আমি বলছি। আচ্ছা, মানে পিতা হচ্ছে 9th হাউস, পিতা ছোট ভাই 11th হাউস, তাহলে না 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 11th না, হাউস একেবারেই না, একেবারেই না, থার্ড হাউস। একেবারেই না। থার্ড হাউস। পিতার ছোট ভাই হচ্ছে পিতার 3rd হাউস, তাহলে পিতা পিতা নাই। 3rd হাউস। হ্যাঁ, তাহলে হুম 1 2 3, এটা হচ্ছে ছোট কাকা। হুম। আর ছোট তিনি কাকা। কাকিমা, তাই তো? এবার কাকিমাকে খুঁজে পাবো কিভাবে? এর 7th হাউসে চলে যাব, এইখান থেকে কোনো 1 2 3 4 5 6 7, 5th-এ চলে গেলাম, ছোট কাকিমাকে ফিফথ পেয়ে গেলাম। হাউস। ম্যাম বলছি হ্যাঁ ফিফথ থেকে মেনলি সন্তান বিচার করা হয়। হ্যাঁ, ওটা তো আমার নিজের চার্টে, আমার চার্টে একদম ম্যাম সন্দেহ। 5th হবে না 6th হবে? 1 2 ছোট 3 ফিফথে কাকিমা। 4 সন্তান 5 6 বিচার। 7, না 5th-এই তো হবে, এটাকে ধরবো তো। ও এই আচ্ছা ফিফথ আচ্ছা। হবে। ম্যাম বলছি বড় ম্যাম, ছোট বড় ছোট নিয়ে তো বলেন, কিন্তু মেজোদের কি করে বিচার হবে? মেজো ভাই, মেজো ভাইয়ের বউ, মেজো বোন, মেজো বোনের বর, এগুলো কি করে বিচার হবে? আমার থেকে যারা ছোট তারাই সব আমার 3rd হাউস, সে মেজো হোক সেজো হোক নোয়া হোক, যতগুলো আছে পর 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 পর। তাহলে আপনি ওই ওনার ক্ষেত্রে বললেন, ওই এক্স তার ক্ষেত্রে ওটা বললেন জমজ যে জমজ, ওটা জমজের জমজ হয়েছে। ক্ষেত্রে বললেন, তাই এবার তো? তোমার ধরো, আচ্ছা। তুমি যদি তোমার সাপেক্ষে হ্যাঁ ওইরকম ভাবে ধরতে চাও যে তোমার মেজো ভাই, মানে তোমার ধরো 5খানা হুম ভাই আছে, হুম এবার তাদের হুম সাপেক্ষে, মানে তোমার যতগুলো ভাই আছে তোমার পরে হুম যদি হুম 7খানা ভাইও থাকে, সেই হুম। 7খানা ভাই তোমার সাপেক্ষে 3rd হাউস। এবার মনে করো তোমার পরে একটা ভাই হচ্ছে মেজো ভাই, এবার এই মেজো ভাইয়ের আবার পরের জন কে হয়? সে হুম সেজো হুম। ভাই, তাহলে মেজো ভাইয়ের সাপেক্ষে সেজো ভাই, হ্যাঁ এই মেজো ভাইয়ের আবার 3rd হাউস। হুম এবার সেজো ভাইয়ের পরে কি হয়? ওইটা একটা কিছু হয় মনে হয়, সেজো ভাইয়ের পরে যে হয়, ছোটর আগে যতগুলো হবে, নশে তো নশে। ন ভাই। 9 ভাই। নো ন। হ্যাঁ, তাহলে এবার সেজো ভাই সাপেক্ষে 9 ভাই হচ্ছে তার 3rd হাউস। এবার 9 ভাইয়ের পরে ধরো আর একটা কিছু হাতাখুন্তি হলো, সেটা আবার 9 ভাইয়ের সাপেক্ষে 3rd হাউস।
এই করতে করতে যতক্ষণ পর্যন্ত ছোট ভাই না আসছে, একেবারে এন্ড, ওর করার কিছু নেই, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের সাপেক্ষে থার্ড হাউস, থার্ড হাউস, থার্ড হাউস। আচ্ছা ম্যাম, আমি আমার ক্ষেত্রে পার্টিকুলার করে বিচার করবো যে আমার মেজো ভাই মানে থার্ড হাউস তোমার হতে হবে। ভাই, তোমার এবার কটা ভাই এটা বলো? আমার ভাই নেই, আমার বোন। আমি সেটাই বোঝাতে চাইছি, তোমার ধরো ম্যাডাম, 5খানা বোন, 5খানা ভাই, 10টা, যাই হোক, 10টা ছোট ভাই হ্যাঁ। যা আছে, মেজো সেজো কাকা, মানে সরি, যতগুলো ভাই হোক না কেন তোমার পরে, সেটা সবাই তোমার ছোট, হ্যাঁ। অর্থাৎ তোমার অনুজ। হুম। হুম, যত হুম। অনুজ হবে তোমার চার্টের থার্ড হাউস। ম্যাম, আচ্ছা, থার্ড থার্ড হাউস থার্ড থেকে করে নড়বে এগোবে না, না, মানে আমার পার্টিকুলার থার্ড হাউস। তোমার থার্ড হাউস তারা। এবার যদি তোমার এটা আচ্ছা। বিচার করো যে আমার পরের জনের পরের জন, তাহলে তোমার থার্ডের থার্ড, মানে তার চার চার্ট সাপেক্ষে। হুম 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 ম্যাম বলবো বুঝতে পেরেছি একটা ম্যাম। একটা বলছি সন্তানের মানে আমার সন্তানের যে স্পাউস তার মানে 5th থেকে আর আমার 11 থেকে সেটা হবে তাই তো? হ্যাঁ, একদম একদম। আমার যে বৌমা, তার সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে, সেটা আমরা কোথা থেকে বিচার করবো? ওরে বাবা, খুব ভয়ঙ্কর ব্যাপার, এই ঘর থেকে। এটা কি বোঝাতে পারলাম? জামাইয়ের আমার ব্যাপারেও বৌমা ম্যাম, একই বৌমা একই, আর মেয়েটা একটু ভালো করে বুঝিয়ে দিন, হ্যাঁ বুঝলাম না। এই যে বুঝাচ্ছি, ধরুন ফিফথ হাউস, ফিফথ আমার, হাউস থেকে মেয়ে। আমি বলি আমি বলি হ্যাঁ, বলুন। এই যে ফিফথ হাউস থেকে আমার মেয়ে জন্মেছে, এখানে আমার মেয়ে লিখলাম। এবার মেয়ের স্বামী, তাহলে মেয়ের কত নম্বর ঘর? 11th হাউস। মেয়ের 7 নম্বর তো, অহনা বলুক, ও বুঝুক আগে হ্যাঁ একটু। হ্যাঁ হ্যাঁ, মেয়ে 7 নম্বর। তাহলে এইটা যদি এক ধরি, 1 2 3 4 5 6 7, এই ঘরটা থেকে আমার বৌমা কিংবা আমার জামাই দুটোর বিচার হবে এই ঘর থেকে। সামনেই তো জামাই ষষ্ঠীও এসে যাচ্ছে। এটা বৌমা। তো স্যার আপনার এখানে, ক্যামেরা আর অন করুন। ম্যাম, যদি হ্যাঁ ছেলে হয় তো তাও ফিফথ হাউস। হ্যাঁ হ্যাঁ, যদি আমার ছেলে হয় আমার তাও ফিফথ। ছেলে হোক আমার মেয়ে হোক, তারা সকলেই হচ্ছে সন্তান আমার তো fifth house। সবই ফিফথ হাউস। হ্যাঁ, আচ্ছা। আমার ছেলে হলেও ফিফথ হাউস, আমার মেয়ে হলেও ফিফথ হাউস। এবার দ্বিতীয় সন্তান আবার বিচার করা হয় 7 থেকে, কারণ এই বাচ্চাটার থার্ড, মানে আমার প্রথম বাচ্চার সাপেক্ষে যে দ্বিতীয় বাচ্চাটা হবে, প্রথম বাচ্চা ফিফথ হাউস, কিন্তু দ্বিতীয় বাচ্চা আবার 7th হাউস থেকে বিচার করা হয়। ঠিক আছে, যেমন আবার এরকম প্রথম বিয়ে আমাদের 7th হাউস থেকে বিচার করা হয়, কিন্তু দ্বিতীয় বিয়ে আবার 9 থেকেও বিচার করা হয়। ঠিক আছে, এই দুটো লিখে রাখুন, এটা এইটা চ্যাপ্টারের মধ্যে নয়। ম্যাম, প্রথম বিয়ে দ্বিতীয় বিয়েটা কি বললেন? প্রথম বিয়ে আমাদের 7 নম্বর ঘর থেকে, দ্বিতীয় বিয়েটা কিন্তু 7-এর 3 অর্থাৎ 9 নম্বর ঘর থেকে। আবার যদি এরকম শর্ত হবে যে কারো যদি 3 নম্বর বিয়ে হচ্ছে, এমনি মূলত বিবাহের বিচার 7 নম্বর ঘর থেকে হয়, কিন্তু যখন আমরা এরকম দ্বিতীয় তৃতীয় বিয়ে আমরা আলোচনা করবো, পিন্টু বাবু একটু মাইক্রোফোনটা অন অফ করুন। দ্বিতীয় বিয়ে আমরা 7 নম্বর ঘর থেকে ধরবো, এবং তৃতীয় বিয়ে যদি কারোর হয় তাহলে সেটা আবার 11 নম্বর ঘর থেকে করবো। তারও 4 নম্বর বিয়ে হলো, সেটা আবার এই লগ্নতে বিয়ে করবো। কারো 5 নম্বর বিয়ে হলে পরে আবার 3 নম্বর যদি কারোর হয়, তো সেইগুলো আমরা এইরকম ভাবে বিচার করবো। মানে একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে তাহলে বিচার করবো ম্যাডাম? এই ঘরের সাপেক্ষে তৃতীয় ঘর, 1 2 3। হ্যাঁ, মানে মানে সেকেন্ড থার্ড অনুজ, ফোর্থ মানে ম্যারেজ যদি বিষয়টা আমরা হচ্ছে ক্যালকুলেট করি। অনুজ, কথাটা মাথায় রাখতে হবে, অনুজ মানে আমার পরবর্তী যেটা, অনুজ আচ্ছা। যা কিছু হোক সবকিছুই হচ্ছে আমার চার সাপেক্ষে 3 নম্বর ঘর। তাহলে আবার বিয়ের পরবর্তী অনুজ মানে পরবর্তী ঘর, মানে পরের বিয়ে, এই বিয়েটা যদি 1 নম্বর আচ্ছা। ঘর হয়, তাহলে বিয়ের অনুজ হুম। সে আবার তার 3 নম্বর, তার মানে 7 ও নম্বর, আচ্ছা। 9 নম্বর। বুঝতে পেরেছি? ম্যাম একটা কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। বলো বলো বলো। ম্যাম একটা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেনটা এমনই, মানে আমি কোন সন্তানটাকে সন্তান হিসেবে ধরবো? ভূমিষ্ঠ যে সন্তানটি হলো না, যেটা গর্ভে আসলো, অনেক সময় গর্ভেও সন্তান এসে গর্ভপাত হয়ে যায়। একেবারেই যবে আবার থেকে তুমি বুঝতে পারবে তুমি সন্তান সম্ভবা, সে ভূমিষ্ঠ হোক বা সে ভূমিষ্ঠ না হোক, যদি কোনো গর্ভে মানে দুর্ভাগ্যজনিত কারণে কখনো কোনো মায়ের সন্তান তার গর্ভেতেই বিনষ্ট হয়ে যায়, সেটাও তার ফিফথ হাউস। ঠিক আছে, ভূমিষ্ঠ হলো সেও ফিফথ হাউস, যে গর্ভে বিনষ্ট হয়ে গেল সেও ফিফথ হাউস। যেদিন থেকে একজন মা সে এটা বুঝতে পারে যে আমি মা হতে চলেছি, সেদিন থেকেই তার সন্তান সে ভূমিষ্ঠ হোক বা না হোক। ম্যাম আর একটা কথা, একটা প্রশ্ন আছে ম্যাডাম, এখানে কি যাদের সঙ্গে আমাদের রিলেশন হবে সেইটাই বিচার করা হবে, না কারুর ধরুন বা প্রেমিক প্রেমিকা এই ধরনের কোনো, এটাও কি এর মধ্যে কি বিচার করা যায়?
ওই তো প্রেমিক প্রেমিকার তো বিচার আমরা আগেই করেছি, ফিফথ হাউস থেকে প্রেমের বিচার হয় তো, সেটা তো হুম, আমরা আগেই জানি যখন আমরা ভাব করেছি। প্রেমিক প্রেমিকার বিচার ঠিক ঠিক। সবসময় হবে দুটো জায়গার থেকে হয়। একটা হচ্ছে বুধ থেকে দেখি আমরা, বুধ প্রেমিক প্রেমিকা ইন্ডিকেট করে, আমরা যখন ভাব করেছিলাম তখন করেছিলাম, মনে আছে না? হুম 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 হুম। হুম হুম। ফিফথ হাউস থেকে। মনে নেই। আচ্ছা, আর না, ফিফথ, ভুলে গেছি ম্যাডাম। হ্যাঁ ফিফথ হাউস থেকে আমরা প্রেমিক প্রেমিকার প্রেম, প্রেম কেমন হবে তোমার জীবনে, প্রেমটা দুঃখজনক হবে, সুখের হবে, এই প্রেম কি বিয়েতে পরিণত হবে, এই সমস্ত হুম। কিছু উত্তর আমরা পাবো হচ্ছে ফিফথ হাউস থেকে। আর আমার প্রেমিক বা প্রেমিকা সে ইন্ডিকেট করে হচ্ছে বুধ, বুধ। বুধ বুধ হুম। তো শুক্রের কি গুরুত্ব শুক্র আছে হচ্ছে এখানে? আমাদের স্পাউস, আমাদের হাজবেন্ড, আমাদের হাজবেন্ড না ওয়াইফ হচ্ছে মেয়ে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে হাজবেন্ড। এগুলো তো আমরা আগে পড়েছি যখন আমরা কারকত্ব করছিলাম, ওগুলো একটু পড়তে হবে, একটু পিছিয়ে আছে, সকলে খাতায় লিখে রেখে দিয়েছে, আর পড়াশোনা কিছু করে না, এখন সব ভুলে গেছে। আচ্ছা, মেয়েদের ছেলেদের ক্ষেত্রে মঙ্গল বললেন। মেয়েদের হাজবেন্ড দেখা হয় মঙ্গল থেকে, আর ছেলেদের স্ত্রী দেখা হয় লক্ষ্মী সম্পদ সব হচ্ছে শুক্র থেকে। ম্যাম আপনি না ঘর পড়িয়েছিলেন, আমি প্রত্যেকটা গ্রহের কারকত্ব পড়িয়েছিলাম, মনে আছে? কিন্তু প্রত্যেক, ওটা শর্ট ফর্মে, কিন্তু শর্ট ফর্মে ছিল ওগুলো, তিনি একটা, আপনি এখন যেভাবে ডিটেলস ডিটেলস বলছেন। এ বাবা, এ বলছে শর্ট পড়িয়েছে, একটা 1.5 ঘন্টা ক্লাস, 3টে করে কারকত্ব পড়েছি, তো পুরো এত বড় বড় কারকত্ব ওরা লিখেছে খাতায় ভর্তি, না 1.5 ঘন্টা না পুরো না না 3টে করে কারকত্ব পড়িয়েছি, তুমি ভুলে গেছো? না ম্যাম, আপনি পড়িয়েছেন। আর কাছে লেখা আছে পায়েল ঝা, পায়েলের কাছে পুরো নোট আছে। ম্যাডাম যমজের ব্যাপারে একটা আমি কোশ্চেন করবো ম্যাম। হ্যাঁ করুন। বলছি যমজ বিজ্ঞানগত হিসাবে যে প্রথমে বেরোয় সেকে হচ্ছে সেকেন্ড সন্তান, হ্যাঁ লাস্টে যে হয় সে হচ্ছে প্রথম সন্তান, হ্যাঁ কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে প্রথম অক্সিজেন নিচ্ছে সে প্রথম সন্তান হবে তো? একদম, একেবারেই তাই, এটাই পড়ানো হয়েছে এতক্ষণ ধরে, হ্যাঁ এটাই এতক্ষণ ধরে পড়ানো হয়েছে। হ্যাঁ, সেটাই আমি বললাম যেটা। হ্যাঁ এটাই তো বলা রাখছি। হচ্ছে এতক্ষণ ধরে, তাই বলা হয়েছে। আচ্ছা, এই পায়েলের থেকে তুমি কারকত্বের নোটগুলো একটু নিয়ে নিও, যার কাছে শর্ট শর্ট করে লেখা আছে, পায়েলের কাছে ডিটেলস লেখা আছে, ওর কাছ থেকে একটু চেয়ে নিও, তাহলে পড়তে সুবিধা হবে। হুম। আচ্ছা, আর কি প্রশ্ন আছে, এই মনে করে বার করো, দেখো কোথায় কোন সম্পর্ক খুঁজে পাই আমরা, আর কি কি আছে বাকি। মোটামুটি তো সম্পর্ক যা মোটামুটি তো মনে হচ্ছে সব হয়েই গেছে। না, একটা নতুন ম্যাম, প্রথম যাদের প্রথম প্রেমক থাকে, দ্বিতীয় প্রেমক থাকে, সেটা বা কিভাবে বিচার করা হয়? কি কি থাকে, প্রেম প্রেম। না না, বলছি প্রেম, মানে যেমন বাচ্চা দুটো হলে, যদি হ্যাঁ, প্রেম যদি দুটো হয় তো সেটা কি করে বিচার করা যায়? ও প্রেম 100টা হলেও ফিফথ হাউস থেকে বিচার হবে, যত প্রেমই হোক সব ও ফিফথ হাউস, আচ্ছা আচ্ছা। ফিফথ থেকে আর ওরা আবার বিচার যদি করবে। কোনো প্রেম ফিরে আসে সেটা আবার কি করে বিচার করা যায়, সেটাও ধরুন ফিফথ কিছুদিন হাউস থেকে। কেটে গেছে? সব না, এইগুলো লাগবে তো, মানে আপনি যখন না, কাজে, সেটাই বলছি, ধরুন কিছুদিন কেটে গেছে, আবার ফিরে এলো, আবার বিয়ে হ্যাঁ টিয়ে হ্যাঁ হয়ে সব গেল। ফিফথ হাউস থেকে, সবই ফিফথ হাউস থেকে। ফিফথ তখন ম্যাম কানেকশন দেখবো, ফিফথের ফিরে আসা, ফিফথ যদি কোনো রকম ভাবে তখন দশা অন্তর্দশায় বা ট্রানজিটে যদি কোনো রকম ভালো শুভ কানেকশনে বসে আছে তাহলে ফিরে আসবে, না হলে ব্রেকআপ মাস্ট। তখন বলতে হবে দুঃখ করো না সোনা, তুমি একটু ভগবানের নাম জপ করো। ম্যাম বলছি, প্রেমের ক্ষেত্রে মন ভেঙে যাওয়া, এটা কি ফোর্থ হাউস হবে? না, ফোর্থ হাউস থেকে তুমি মন পাবে। এবার প্রেমের হ্যাঁ। ক্ষেত্রে যখন মন ভেঙে যাওয়া, এবার প্রেমের যদি প্রেমের ব্রেকআপ চলে আসে, প্রেম যখন খারাপ কোনো সংস্থা মানে জায়গায় গিয়ে সংযোগ করছে, তখন তো প্রেমটা ভাঙবে। এবার হুম। তখন সেই সাপেক্ষে যদি মন তোমার ভাঙলো, তাহলে অবশ্যই তোমার ফোর্থ হাউস। তো কিন্তু প্রেমটা যদি ফিফথ হাউস ধরি, তো তার শেষ মানে কি, এটা শেষ, কি আবার হ্যাঁ 12 ঘর? তার শেষ 12 নম্বর, এই 4 নম্বর ঘর, একেবারেই তাই। মানে ওই ফিফথের 12 নম্বর হাউস ধরবো তো? যদি তোমার ফিফথ লর্ড ফোর্থে গিয়ে বসে, সেক্ষেত্রে ধরা যেতে হুম। পারে যে প্রেম গিয়ে টিকবে না। ও, ঠিক ঠিক। ম্যাম বলছি আপনি বড় হচ্ছে জেঠু বলেছেন, কাকা বলেছেন, কিন্তু মাঝে মেজো বা সেজো কাকাগুলো তো বলেননি, ওইগুলো কিভাবে বিচার করবো? ওই একই জায়গায় মানে যত অনুজ হয় না, ভালো করে হুম ব্যাপারটা হুম বোঝো। বাবা হুম সাপেক্ষে বাবার যত ছোট ভাই, হুম যতগুলোই ছোট ভাই হোক না কেন, তারা সবাই বাবার অনুজ। হুম, বাবার হুম ছোট, হুম হুম তাহলে বাবার তারা হুম থার্ড হাউস, তাহলে হুম হুম। বাবা নয়, 11 থেকেই আমরা তাদের বিচার করব, আচ্ছা। এটুকু বোঝো। আর হুম বাবার হুম যারা বড়, যদি বাবার আগে 3জনও জেঠু থাকে আমার,
তাহলে তারা সবাই বাবার 11, অর্থাৎ ফিফথ হাউস থেকে আমরা তার বিচার করব। হুম হুম ফিফথ হাউস না ঠিক সিক্সথ আছে। হাউস? ও ম্যাম না না, বাবার 11 হাউস যদি 9 ধরি, হ্যাঁ ফিফথ হাউস থেকে বিচার করব। এবার মনে করো তুমি বলছো যে আমার তো 3খানা ছোট কাকু আছেন, তাহলে হুম হুম তাদের বিচারটা আলাদা আলাদা ভাবে কিভাবে করব? তাহলে হ্যাঁ হ্যাঁ আলাদা ম্যাম আলাদা ঠিক ভাবে বলছি। যদি বিচার করতে যাই, তাহলে প্রথমেই ধরবো আমার বাবার যে বড় যে কাকা, মানে বাবার পরে যে বড় কাকা, সে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবার থার্ড হাউস, তার মানে 11 নম্বর ঘর। এবার হুম হুম এই কাকার আবার পরের জন, তার মানে সেই হুম সাপেক্ষে সে থার্ড হাউস, মানে 11th-এর আবার থার্ড মানে কি লগ্ন দাঁড়াচ্ছে। ওই কাকার হুম পরে আরেকজন ছোট কাকা আছেন, তার মানে হুম ওর থেকে আবার 3, তার মানে 3 নম্বর ঘরে গিয়ে ছোট কাকা শেষ হলো, যদি বাবার পরে 3জন হ্যাঁ, কাকা থাকেন। ঠিক ওই রকম হুম, ভাবে তুমি যদি বাবার হুম, জেঠুদের ক্যালকুলেশন করতে চাও, সেটাও ঠিক ওই 11th হাউস থেকে ধরে ধরে করতে হবে। বোঝা গেছে? আচ্ছা ম্যাম ভাই বোনেদের ক্ষেত্রে এভাবে বিচার করতে হবে। হ্যাঁ, ম্যাম বলছি ভাই বোনেদের ক্ষেত্রেও তো এইভাবে বিচার করবো, যদি মেজো ভাই একেবারেই হয় ছোট একেবারেই ভাই তাই, হয় ছোট ভাই একেবারেই হয় তাই। একই হবে। তোমার যারা হ্যাঁ ছোট হ্যাঁ তারা হচ্ছে তোমার থার্ড হাউস, তোমার যারা হুম বড় সেটা হচ্ছে তোমার 11th হাউস। এবার হ্যাঁ তারপরে হ্যাঁ যদি তোমার 5জন ছোট থাকে 5জন বড় থাকে, সেটা ওই ভাবটাকে ধরে আলাদা আলাদা হ্যাঁ করে। ওইভাবেই ক্যালকুলেশন হবে, হ্যাঁ, তিনটে তিনটে করে কিছু পেয়ে। একেবারে একেবারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওই ম্যাম একটা মজার রিলেশনশিপ পেয়েছি ম্যাম, একটু পরে শুনছি ম্যাম, এইটা বলে নিই নাহলে ভুলে যাবো। সেটা হচ্ছে, আমি একটা রিলেশনশিপ এক পেয়েছি। সেকেন্ড এক সেকেন্ড একটু বলে নিই, আমি ভুলে যাবো। সেটা হচ্ছে আমার বরের শালী, বরের শালী থাকবে কিনা, বরের শালীর সঙ্গে বরের সম্পর্ক কি কেমন হবে, বা বরের যদি হ্যাঁ আহ, শালা যদি থেকে থাকে সেই সম্পর্কটা কেমন হবে। এটা তোমাদের কাছ থেকে আমি একটু আশা করব যে আমার বরের শালা বা আমার বরের শালিকা, সেটা কত নম্বর ভাব থেকে হবে। থার্ড হাউস, আমার থার্ড হাউস, মানে তাই তো, কারণ সেভেন্থ স্পাউস হচ্ছে মানে স্পাউসের এটা হচ্ছে আমি, তার একদমই থার্ড তাই, হাউস হচ্ছে ছোট এ। একেবারেই তাই। মানে আমার যদি আমার যে হাজবেন্ড হচ্ছেন, ওনার স্ত্রী আমি 7 নম্বর ঘর, আর তার 3 নম্বর ঘর, অর্থাৎ 3 নম্বর ঘর থেকে আমার হাজবেন্ডের ছোট শালা বা ছোট শালী, তার বিচার করা হয়। আমি একটু ঘুরিয়ে বললাম, বিষয়টা একই। ছোট ভাই ম্যাম মানে একটা আমার ছোট ভাই। প্রশ্ন করছি, খুব মানে জানি না, আমার আমার বয়সীটা হয় না, যাই হোক বলছি তাও জিজ্ঞেস করছি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা আমরা কোথা থেকে বিচার এইট করব? হাউস, 6th হাউস, 12th হাউস থেকেও দেখা হয়। 12th হাউস তো যখন 12th হাউস তো বেড রিলেশনশিপ, ওখানে যদি 4 মানে 8 আর 12 কানেকশন করে, তখন গিয়ে ওখানে বেড রিলেশনশিপটা মানে এক্সট্রা অ্যাফেয়ার আমরা দুরকম ভাবে ধরতে পারি। যদি মানসিক জায়গাটাই থেকে যায় সেটা একটা, আর যদি যদি ওটা বেড রিলেশনশিপে চলে যায় তাহলে আবার 12টাকেও ধরবো। আচ্ছা, মানে 4টাকে হ্যাঁ, ধরবো, মানে 12 নম্বর থেকে যেহেতু 12টা, সরি বেড সরি, রিলেশনশিপটা হ্যাঁ। দেখা হয়। হুম, ম্যাম আর একবার বলুন, বুঝতে পারলাম না, আর একবার বলুন। মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক 8 থেকে হুম, ধরবো, 12 থেকে ধরবো। যদি সেই সম্পর্কটা রিলেশনশিপটা একেবারেই বিছানা পর্যন্ত চলে যায়, তাহলে সেটা 12 থেকে ধরবো। আর এমনি 8 থেকে ধরবো। হ্যাঁ, এমনি 8 থেকে ধরবো। 8 মানে হচ্ছে যে কোনো ম্যাম কিছু গুপ্ত, গুপ্ত অবস্থায় থাকছে, তো সেই গুপ্ত ভাবটা আমরা 8 থেকে পাই, 8 থেকেই আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কটাও ধরবো। আর মার শাশুড়িকে? কার শাশুড়ি? মানে আমার মায়ের ঠাকুমা, শাশুড়ি? ঠাকুমা তো বলেছে। ঠাকুরমা, ওই তো বাবার 4 নম্বর ঘর। আমার কেন মার শাশুড়ি। ম্যাম এই ঘরটা তো কিছু পেলাম না, ওই এক্সট্রা ম্যারিটাল রিলেশন ছাড়া, কোথায়? মানে লগ্নের 8, মানে মেষ লগ্নের 8। ওখানে ওই তো কেন, কত রিলেশনশিপ তো আছে, যত রকম গোপন সম্পর্ক আছে সব 8তে আছে। বাবা, আর যা গোপন ষড়যন্ত্র করছে আপনার পিছনে কেউ, আপনাকে কেউ জেলে ঢুকিয়ে দিচ্ছে, সেটা 8। আরো কতগুলো পড়বেন, আচ্ছা প্রচুর আচ্ছা। আছে প্রচুর আছে। যত গোপন রিলেশনশিপ, যত গোপন গোপন মানে জিনিসটাই ওই 8 থেকে আসবে। ওই জন্যই তো আচ্ছা কেতু আচ্ছা। ওখানে ক্ষমতা প্রাপ্ত হচ্ছে, কারণ কেতু নিজে গোপনের মালিক। সে বৃশ্চিকে গিয়ে কেন ওখানে গিয়ে তার ক্ষমতাটা বাড়ে, কারণ সেখানেও ওখান থেকে গোপনতাটাই দেখা হয়। হলো? ম্যাডাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলছি যে ফিফথ লর্ড যদি ফিফথে বসে থাকে অথবা সিক্সথে বসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে? ফিফথ 6 নম্বর ঘর, 6 নম্বর ঘর থেকে হ্যাঁ, আমরা কি বিচার করি এমনি বেসিক ভাবে বলুন। রোগ ছয় ঋণ নম্বর ঘর শত্রু থেকে দুর্ঘটনা। শত্রু, তাহলে আপনার হুম, ফিফথ লর্ড যদি শত্রু ঘরে গিয়ে বসে, তাহলে আপনার প্রেমিকার সাথে আপনার কি সম্পর্ক হবে? প্রেম হবে প্রথমে, কিন্তু হুম, পরে গিয়ে কি হবে? শত্রুতা সম্পর্ক, ঝগড়া ঝামেলা শত্রুতা। অশান্তি। ও আচ্ছা আচ্ছা।
এটা যদি না, এখানে একটা শর্ত আছে, যদি না হুম কোনো শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত হয়, মানে ধরুন সিক্সে বসলো কিন্তু বৃহস্পতি হুম দিয়ে রেখেছে, দৃষ্টি দিয়ে রেখেছে, তাহলে ঝগড়া হুম ঝামেলা হলেও তার আনুকূল্যে আমরা খানিকটা টিকে যেতেও পারি। কিন্তু ধরুন যে বৃহস্পতি যদি সেই লগ্নটা সাপেক্ষে আবার খারাপ হয়, মারক খারাপ গ্রহ হয়, হয়। তাহলে একেবারে হুম খারাপ হুম হয়। আচ্ছা তবে তবে আবার একটা প্রসঙ্গ আছে, যেহেতু বৃহস্পতি তো সে একেবারে হুম পুরোপুরি নেগেটিভ ফল দেয় না, একটু আধটু আর কি বাঁচিয়ে দেয়। তুলা লগ্ন সাপেক্ষে তাহলে ধরুন যে ম্যাডাম নৈসর্গিক নৈসর্গিক শুভ গ্রহ তো, এবার আচ্ছা সে আচ্ছা খারাপ দিলেও, মানে ধরুন আপনার গুরু, সে খুব কড়া গুরু, আপনাকে হুম বেদ দিয়ে খুব মারে, কিন্তু বেদ হুম দিয়ে মারে কি উদ্দেশ্যে, যাতে আপনি পড়াটা শেখেন, হ্যাঁ তাহলে মারলেও সে একটা উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্য নিয়েই করে আর কি, এটাই বোঝানোর ব্যাপার। আচ্ছা আচ্ছা ম্যাডাম আর একটা প্রশ্ন ছিল যে কিছু কিছু লগ্নে ধরুন যে কিছু ভালো ঘরগুলো না মানে অ্যান্টি পার্টি যারা থাকছে, মানে অন্য গ্রুপের যে সমস্ত প্ল্যানেটস গুলো থাকছে তাদের রাশিগুলো বসছে, তখন আমরা কিভাবে ধরবো? ধরুন যে যেরকম ধরুন 4 নম্বর কোনো ঘর বা লগ্নের 10। আগে আমরা দেখব, প্রথম আমরা এখনো তো সেই বিচার পর্যন্ত পৌঁছইনি, তবুও হ্যাঁ হ্যাঁ আমরা প্রাথমিকভাবে জানবো। প্রথমে আমরা বিচার করব ঘরটির, যে 4 নম্বর ঘর, 4 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি, মায়ের। এবার এই 4 নম্বর ঘরেতে এসে এমন একটা প্ল্যানেট বসে আছে যেটা হচ্ছে খারাপ, হুম 8 নম্বর ঘরের যে অধিপতি সে গিয়ে 4 নম্বরে গিয়ে বসলো, হুম তাহলে কি দেখলাম, আমার একটা ভালো জায়গা 4, সেটা আমার একটা শুভ জায়গা, সেখানে গিয়ে আমার হ্যাঁ মনটাকেই ধরলাম, মনের মধ্যে গিয়ে বসলো হচ্ছে পীড়া, যন্ত্রণা ইত্যাদির মালিক। একদম সিম্পল বুঝুন, আপনার বাড়ি, সেখানে আচ্ছা আপনার শত্রু এসে বসলো, তো কি ফল পাবে? তাহলে যে আমার মন যেখানে অবস্থান করছে, আমার যেখানে মানসিক শান্তি রয়েছে, সেখানে এসে যদি দুঃখ যন্ত্রণার মালিক এসে বসে, তাহলে মন কি ভালো থাকবে? না না তাহলে ওই ওই ঘরটা ড্যামেজ করে দিল ওই 8 নম্বর ঘরের মালিক। আচ্ছা এখনো আমরা আসিনি, আমরা সব শিখবো এগুলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা আজকে মোটামুটি ভাবত ভাবম আর এই মামা পিসি কাকা জেঠি শিখলাম, এই সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন আছে? নেই ম্যাম। নেই ম্যাম, খুব আনন্দ। ম্যাম টিচার দেখবো কোন জায়গা থেকে? গুরু গুরু 9 নম্বর ভাব থেকে গো, 9 নম্বর থেকে টিচার দেখবো। আর অনেকে যে বাড়িতে পোষে পোষে, সেটা তো একটা রিলেশন, সেটা কিভাবে দেখবো? বাড়িতে বসে, অনেকে পোষে পোষে না, মানে ও কুকুর পোষ্য, ছাগল। তো আমরা 6th হাউস থেকে, ও তো আমরা কারকত্বে লিখেছি তো, 6th হাউস থেকে পোষ্য এবং পোশাক দুটোই। কারকত্ব গুলো তোমরা একটু পড়ো দয়া করে, হ্যাঁ, তোমরা সব ভুলে গেছো, এগুলো তোমাদেরই উত্তর দেওয়ার কথা আমাকে, কিন্তু এখন আমাকে বলতে হচ্ছে। এগুলো ম্যাম সমস্ত আমরা লিখেছি যখন আমরা ভাব পড়েছি তখন। হ্যাঁ, মানে আপনি যে গ্রহের বিচারগুলো পড়িয়েছিলেন না, হ্যাঁ, সেখানে বলেছিলেন সূর্য আমাদের হচ্ছে লগ্ন, নিজেকে মুন, এরকম ঠিক সেরকম এক একটি গ্রহকে আমাদের যে এই সম্পর্কগুলো একটা বোঝানো, ভাবের সাপেক্ষে আত্মীয় পরিজন, ওগুলোও লিখেছি তো, সেই ওগুলোও লেখানো আছে, বৃহস্পতি সন্তান কারক, ভাই মঙ্গল ভাই কারক, এগুলো তো লেখানো আছে, পায়েলের সঙ্গে যোগাযোগ করো, ওগুলো এগুলো সব লেখানো আছে একদম প্রথম দিকে ক্লাসে, মানে তিন না না নম্বর ওটা ক্লাসে। হ্যাঁ, ওটা জানি, কিন্তু এই যে মনে করো শাশুড়ি, আমি জানতে চাইবো তো কোন গ্রহটা নাকি? না শাশুড়ির ওরকম ভাবে কোনো গ্রহ লিমিট নেই, তবে চন্দ্র থেকে মা, তারপরে তোমার এই যে ব্যাপারগুলো হ্যাঁ আছে সেইগুলো করে নিয়ে তারপরে তোমার লগ্ন সাপেক্ষে যে স্বামী, তার 4th হাউস যেটা, যে গ্রহটা হবে সেই গ্রহটা হচ্ছে আমার শাশুড়ি হবে। জল ওকে, নিয়েছিস? ওটাই জল বোতল নিয়েছিস? আমি একটু বোঝাই 1 সেকেন্ড। ধরো এইটা হচ্ছে মেষ লগ্ন তো, তাহলে মেষ লগ্নের অধিপতি, লগ্নাধিপতি হচ্ছে আমার মঙ্গল, আমার হাজবেন্ড হয়ে যাচ্ছে শুক্র, এবার শুক্রের 4 মা অর্থাৎ শনি, এই চার্টের ক্ষেত্রে শনি হচ্ছে আমার শাশুড়ি, তাই বলে সব ক্ষেত্রে শনি কিন্তু হবে না। এই চার্টে মেষ লগ্নের সাপেক্ষে শনি হচ্ছে আমার শাশুড়ি, কিন্তু এটাই যদি কর্কট হয়ে যেত, কর্কটের ক্ষেত্রে কিন্তু আবার গিয়ে এই বৃহস্পতি হয়ে যেত, না মঙ্গল হয়ে যেত। দেখি সপ্তম এটা কি, সপ্তম, এটা হচ্ছে তোমার 7 নম্বর ঘর, বর 1 2 3 4, হ্যাঁ মঙ্গল হয়ে যেত, মঙ্গল তখন শাশুড়ি হয়ে যেত। প্রাইম রিলেশনশিপ গুলো বাদ দিলে বাকিগুলো, ওগুলো আমরা যখন বিচার করব তখন ওই হিসেবে আমরা বলে থাকবো, তাই তো? হ্যাঁ, যখন তোমার এমনি কিছু কিছু প্ল্যানেট আছে আমরা প্রথম দিকে লিখেছিলাম, যেমন রবি হচ্ছে বাবার কারক, চন্দ্র হচ্ছে মায়ের কারক, মঙ্গল হচ্ছে ভাইয়ের কারক, বৃহস্পতি সন্তান কারক, বুধ থেকে আমরা প্রেমিক প্রেমিকার বিচার করি, এগুলো তো আমরা আলাদাভাবে লিখেছিলাম। কিন্তু এই প্রত্যেকটাই কিন্তু আবার যখন তুমি লগ্ন চার্টের বিচার করবে, সেটা কিন্তু লগ্ন সাপেক্ষে চেঞ্জ হয়ে যাবে।
সে তখন গিয়ে তোমার ওই চার্টে যে কিনা তোমার লগ্নাধিপতি হবে তার সাপেক্ষে 8 নম্বর ঘর 10 নম্বর, মানে আমরা যেমন 9 নম্বর ঘর থেকে আমরা বাবা দেখছি, তাহলে এইখানে এই যদি মেষ লগ্ন হয়, আমাদের তো আমরা ওখানে পড়েছি বাবা হচ্ছে সে সূর্য, ওটা কিন্তু কালপুরুষ সাপেক্ষে ওটা স্থির আছে, সেটা থাকলো। কিন্তু এই মেষ লগ্নের ক্ষেত্রে কি হচ্ছে, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখছি আমরা যে বাবার কারক গ্রহ কিন্তু এখানে হয়ে যাচ্ছে ধনু, তাই তো, অর্থাৎ বৃহস্পতি। এই চার্টে কিন্তু বৃহস্পতি বাবা, এখানে কিন্তু রবি বিচার করলে হবে না, ভুল হয়ে যাবে। কিন্তু এখানে রবি থেকে আমার বাবার আবার স্যার ওটা স্ট্যাটাসটা কেন বোঝা যাবে। ধরেছিলাম? হুম, সূর্যকে আমরা কেন ধরেছিলাম? এটা তো কালপুরুষ সাপেক্ষে আত্মার কারক, ও আচ্ছা আচ্ছা, সমস্ত ঠিক আত্মার আছে। কারক। আমি যে জন্মগ্রহণটা করলাম, সেই আত্মাটা যে এলো এলো শুক্রকে বীজ ধরা হয়, আমার বাবার শুক্র থেকে হ্যাঁ। আমার জন্ম, তাই শুক্র আমার হুম, বীজ, এবং আমার যে আত্মা তিনি হচ্ছেন সূর্য, সেই সূর্যকে আমরা পিতা ধরে থাকি, এটা সকলের ক্ষেত্রে, ঠিক আছে। আত্মার কারক গ্রহ রবি, তাকেই পিতার কারক ধরা হয়, কারণ সেখান থেকেই সৃষ্টি। এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস। বাকি যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা গ্রুপে হবে আলোচনা। আর আমি প্রত্যেকের থেকে এই মামা জেঠির চার্টটা কিন্তু চাইবো 3 দিনের মধ্যে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি ম্যাম। হ্যাঁ, শুভরাত্রি ম্যাম। গুড নাইট ম্যাম। good গুড night. নাইট। শুভরাত্রি ম্যাম। আচ্ছা, শুভরাত্রি। আমার শিবরাত্রি আছে।